আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ইতিহাসের ক্লাস নম্বর ৯ নিয়ে, যেখানে আমরা গত ক্লাসে ইউরোপের ইতিহাস নিয়ে আলোচনা করেছি। আমরা কিন্তু এর পরবর্তী ধাপে চলে যাব, আরও বিস্তারিত আলোচনা করব আজকে প্রথম বিশ্বযুদ্ধ, ভার্সাই চুক্তি এবং এর সাথে যেটা হিটলার এবং মুসোলিনির উত্থান এবং রাশিয়ায় যে সমাজতান্ত্রিক বিপ্লব হচ্ছে সেটা নিয়ে কিন্তু আমরা আজকে ডিটেইলে আলোচনা করব। আশা করছি আপনাদের পরীক্ষার জন্য এই ক্লাস আপনাদের জন্য খুবই আপনাদের উপকারে আসবে। এখানে কিন্তু একটা জিনিস খুবই জরুরি এই কারণে আমি বলতে চাই যে এই যে চ্যাপ্টারটা প্রথম বিশ্বযুদ্ধ, ভার্সাই চুক্তি, ভিয়েনা কংগ্রেস, রাশিয়ায় সমাজতন্ত্রের উত্থান তথা যেটা হচ্ছে যে রাশিয়ায় যে সমাজতান্ত্রিক বিপ্লব এবং হিটলার ও মুসোলিনির যে উত্থান, এই যে হিটলার এবং মুসোলিনির উত্থান, এই টপিকগুলো কিন্তু আপনাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন থাকবে এবং বেশিরভাগ প্রশ্নই কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ এবং তার আশেপাশের ঘটনা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তার আশেপাশের ঘটনাকে কেন্দ্র করে থাকবে। তো আমরা আসলে এই চ্যাপ্টার পড়বো, আমিও পড়াবো আপনাদেরকে। এরপরে যদি আপনারা আরও সংশ্লিষ্ট এই বিষয়ে জানতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আমি রেফারেন্স বইও দিয়ে দেবো। অলরেডি আমি গত ক্লাসে আসলে যে রেফারেন্স বইগুলো বলেছি, মূলত এই ক্লাসের জন্য কিন্তু আপনাদের রেফারেন্স বই কিন্তু সেম হবে। রেফারেন্স বইগুলো আমি শুরুতেই বলে দিচ্ছি। প্রথমেই হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, যেটা এইচএসসি প্রোগ্রামের আওতায় যে বইগুলো তারা বের করেছে, সেই বইগুলো কিন্তু এই চ্যাপ্টারের জন্য খুবই ইফেক্টিভ। এবং তারপরে হচ্ছে আপনার ইন্টার লেভেলের যেটা হচ্ছে দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র, সেখানেও কিন্তু আপনার এখানের থেকে প্রচুর পরিমাণে তথ্য পাবেন। এবং সবশেষে যেটা মানুষের ইতিহাস নুরুন্নাহার বেগমে কিন্তু এই ইতিহাসটা ডিটেইলে লেখা আছে। তাই আপনারা যদি সময় পান এবং আপনারা যদি মনে করেন যে আপনারা আরও তথ্য পড়বেন বা কিভাবে ঘটনাগুলো ঘটছে এর ধারাবাহিকতা সম্পর্কে জানতে চাইবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই বইগুলো ফলো করতে পারেন। এবং আপনাদের এমসিকিউর ক্ষেত্রে অনেক সময় অনেক প্রশ্ন আসে, আমি দেখেছি আপনারাও প্রশ্ন করেন বা আমার কাছের অনেকেই প্রশ্ন করে যে কিভাবে আসলে এই যে এমসিকিউগুলো বা কী ধরনের এমসিকিউ আসতে পারে। আপনাদের প্রথমে একটা জিনিস আমি সবসময়ই বলি, সবসময় বিসিএসের ক্ষেত্রে আমি বলি, এখনও বলবো, যে বিসিএসে যে জিনিসটা আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, ওভার কনফিডেন্স বাদ দিতে হবে। যে আমি এই চ্যাপ্টারটা পারি, আমি এই চ্যাপ্টার সম্পর্কে খুবই ভালো। আমরা যারা ঢাকা ইউনিভার্সিটির সি গ্রুপে পড়েছি, আমাদের তো মেনলি এই ইউরোপের ইতিহাসটাকে কেন্দ্র করেই তারা পড়াশোনা শেষ করেছে। আমি যদিও এ গ্রুপে ছিলাম। তো এই যে সি গ্রুপে যারা পড়েছে তাদের একটা ভিতরে কিন্তু আমি কয়েকজনের ভিতরেই দেখলাম যে খুব বেশি ওভার কনফিডেন্স চলে আসছে, যে আমরা তো ইউরোপের ইতিহাস নিয়েই বিস্তারিত পড়েছি, আমরা সব পারি। সব পারা আর বিসিএসের পরীক্ষায় অ্যান্সার করা, এই দুটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। রচনামূলক লিখতে দিলে অনেকে অনেক ভালো রচনামূলক লিখে দিয়ে আসবে, কিন্তু স্পেসিফিক কোনো পয়েন্ট ধরে সেই পয়েন্টটাই পরীক্ষায় আসছে, সেই পয়েন্টটারই পরীক্ষায় আপনাকে অ্যান্সার করতে হচ্ছে, তার জন্য কিন্তু কিছুটা মুখস্থবিদ্যা লাগবে, কিছুটা আপনার ঘটনার ধারাবাহিকতা সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং সবচেয়ে বড় কথা বিনয়ী হতে হবে। আপনাকে নিজের কাছে আসলে এই জিনিসটা মনে করতে হবে যে আমি আসলে কিছুই জানি না, আমাকে গোড়ার থেকে সব কিছু পড়তে হবে, আমাকে গোড়ার থেকে সব কিছু মনে করতে হবে। হ্যাঁ, আপনি পড়েছেন, আপনার এটা আপনার সিলেবাসে ছিল, আপনি এটা অনেক ভালো রেজাল্ট করে বের হয়েছেন, বাট এটা কিন্তু আপনার চাকরি হওয়ার কোনো গ্যারান্টি দেয় না। আপনার এর জন্য যেটা করতে হবে যে আপনাকে কিন্তু সবসময় মনে রাখতে হবে যে আমি আমার ব্রেনে তথ্য ইনপুট দেওয়ার জায়গা সবসময় রাখবো। নতুন কোনো তথ্য, নতুন যে কোনো কিছু আমি কিন্তু সেখানে ইনপুট দেওয়ার জায়গা অবশ্যই রাখবো। তো আপনারা এই কারণে যেটা করবেন যে ইউরোপের এই ইতিহাস আসলে আমরা পড়ে আসছি, আমাদের এটা আসলে পরিচিত। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আমরা যারা জেনারেল বিসিএস দিচ্ছি, জেনারেল বিসিএসগুলোতেও কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেটা বৈশ্বিক ইতিহাস, সেখান থেকে কিন্তু অলরেডি প্রশ্ন আসছে, এটা আপনাদের অনেকভাবেই পড়া। এখন যেটা আপনাদেরকে নোটিস করতে হবে বা আপনাদেরকে যেটা মাথায় রাখতে হবে যে এখান থেকে যে কমন তথ্যগুলো, যেটার অ্যান্সার সবাই পারবে, সেটা যেন আপনার কোনোভাবেই ভুল না হয়। অনেক সময় পিএসসি অনেক কনফিউজিং প্রশ্ন করতে পারে, এক প্রশ্নের আপনার মনে হতে পারে অ্যান্সার একাধিক হচ্ছে। আপনাকে কিন্তু এই কারণে সবসময় কনসেপ্টের উপর একটা ক্লিয়ার একটা ফোকাস একটা রাখতে হবে, এই কারণে যে সবাই যেটা পারছে সেটা যেন আপনার ভুল না হয়। ভুল হওয়ার কিন্তু এবার কোনো সুযোগই নেই। একটা পদের বিপরীতে বোধহয় প্রায় কতজন 600 জন মতন হচ্ছে লড়াই করছে। তো এখানে আসলে কিন্তু আপনার একটা ভুল আপনাকে কিন্তু অনেক পিছিয়ে দিতে পারে। তো আমরা তাহলে আলোচনায় চলে যাই। প্রথমেই প্রথম বিশ্বযুদ্ধ।
প্রথম বিশ্বযুদ্ধের সূচনা 28 জুলাই 1914 এবং শেষ হয় 11 নভেম্বর 1918। এটার স্থায়িত্ব দেওয়া আছে 4 বছর 3 মাস। মোট 37টি দেশ কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল। সূচনাকারী ঘটনাটা এক্ষেত্রে ইম্পর্টেন্ট। সারায়েভোতে অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিন্যান্ড হত্যাকাণ্ড। ফার্ডিন্যান্ড এবং তার স্ত্রী সোফি অস্ট্রিয়াতে গিয়েছিলেন তাদের 40তম বিবাহবার্ষিকী উপলক্ষে, এবং সেখানে কিন্তু একটা নির্মম হত্যাকাণ্ডের সূচনা ঘটে, যেটাকে বলা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। কিন্তু প্রত্যক্ষ কারণ কখনোই কোনো এত বড় একটা যুদ্ধ কিন্তু কখনোই সেটা কিন্তু হত্যাকাণ্ডের মাধ্যমে কিন্তু এটা আসলে কারণ না। কারণের সূচনা কিন্তু বহু আগে। কারণের সূচনা কিভাবে হচ্ছে? গত ক্লাসে আমরা যেটা পড়লাম যে ভৌগোলিক আবিষ্কার, ইউরোপের ভৌগোলিক আবিষ্কার, যেদিন থেকে ইউরোপের ভৌগোলিক আবিষ্কার শুরু হলো অ্যাকচুয়ালি সেদিন থেকে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের বীজ বপন করা হয়ে গিয়েছিল। কিভাবে বপন করা হয়ে গিয়েছিল? যখন এই ইউরোপের ক্ষমতাশীল রাষ্ট্রগুলো বিভিন্ন উপনিবেশ দখল করছে, বিভিন্ন জায়গা তারা যখন দখল করছে, দখল করবার সাথে সাথে যে জিনিসটা হলো যে একটা দেশ যে পরে এসেছে, যেমন জার্মানির ব্যাপারটাই বলি, যে সবার আগে কিন্তু গেল হচ্ছে পর্তুগাল, তারপরে স্পেন যাচ্ছে, ইংরেজরা যাচ্ছে, জার্মানরা কিন্তু তখনও যায় নাই। জার্মানরা কিন্তু অনেক পরে গিয়েছে। পর্তুগাল, স্পেন, ফ্রান্স শেষ, ইংরেজ যেটা ব্রিটেন শেষ হয়ে তারপরে জার্মানরা গেছে। যাওয়ার পরে কিন্তু খুব একটা উপনিবেশ বাকি ছিল না। তখন যে জিনিসটা হলো কি, জার্মানরা চিন্তা করলো যে তাদের ওখানেও তো শিল্প বিপ্লব আসছে, এই বাকি দেশগুলো তো যেমন শিল্প বিপ্লব আসছে, জার্মানিতে তো কিন্তু সেম ওয়েতে শিল্প বিপ্লবের একটা বসন্ত বয়ে যাচ্ছে। তো এই যে জার্মানিতে যে শিল্প বিপ্লবের যে বসন্ত বয়ে যাচ্ছে, তো জার্মানিদের হাতে তো উপনিবেশ নাই খুব একটা। তো জার্মানিদের হাতে এই যে উপনিবেশ নাই, তো জার্মানিরা এখন কি করবে? তাহলে অন্য দেশকে হারিয়ে তাদের উপনিবেশ দখল করতে হবে। জার্মানি এক্স্যাক্টলি সেই কাজটাই করা শুরু করলো। তারা ডিসিশন নিল যে তারা এই সমস্ত ইউরোপের মধ্যে সর্বশ্রেষ্ঠ হবে, সমস্ত ভালো ভালো উপনিবেশগুলো তারা দখল করে ফেলবে, এবং এই দখলের মধ্যে দিয়ে যেটা হবে যে তারা অন্য দেশের উপরে তাদের আধিপত্য কায়েম করবে। এখন ব্যাপারটা তো এত সোজা ছিল না যে অন্য দেশ তো তাদের অধিকার, তাদের দাবি, এটা তো অন্য দেশ ছেড়ে দিবে না। তো এই যে অন্য দেশ তাদের অধিকার, তাদের দাবি ছেড়ে দিবে না, সেখান থেকে তো সংঘাত অনিবার্য। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের সংঘাতের কারণ হিসেবে আমরা কি বলতে পারি? সংঘাতের কারণগুলো হিসেবে আমরা এখানে নিয়ে আসতে পারি যে এই যে ভৌগোলিক আবিষ্কার, বিভিন্ন উপনিবেশ দখল নিয়ে, মোট কথা সেই সময়ে যে একটা মুক্ত বাণিজ্যের একটা বাজার শুরু হচ্ছে, বিভিন্ন উপনিবেশে বাজারগুলো ধরতে হবে, এই দাস ব্যবসাকে হোল্ড করতে হবে, এই কারণে কিন্তু জার্মানি অন্য অন্য দেশের সাথে একটা কোন্দল লাগিয়ে দিল। তারা নিজেদের মধ্যে ঝামেলা, জার্মানি একের পর এক জায়গা দখল করে নিচ্ছে, অন্য দেশ জার্মানির উপরে হ্যাপি না। তো এখন হচ্ছে যুদ্ধ করবার জন্য, যুদ্ধ শুরু করবার জন্য কিন্তু একটা প্রত্যক্ষ কারণ লাগে, একটা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার একটা কারণ লাগে। এই যে ঝগড়া করার যে কারণ, এই কারণটা তৈরি করে দিল কিন্তু অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্স ফার্ডিন্যান্ড। তিনি যখন সারায়েভোতে তিনি তার স্ত্রীকে নিয়ে তাদের 40তম বিবাহ বার্ষিকী উপলক্ষে ঘুরতে গেলেন, সেখানে যখন গ্যাভ্রিলো প্রিন্সিপ, সার্বিয়ান যে একজন জাতীয়তাবাদী, তিনি যখন তাকে হত্যা করে ফেললেন, এখানে কিন্তু আরও অনেক হত্যাকারী ছিলেন। গ্যাভ্রিলো প্রিন্সিপ তিনি সফল হন তাদেরকে হত্যা করতে। এই কারণে যে জিনিসটা হয় যে এই ফ্রান্সের সাথে কিন্তু এই অস্ট্রিয়ার সাথে কিন্তু অন্যান্য দেশগুলোর কিন্তু একটা ঝগড়া লেগে যায়, এবং এই ঝগড়াটা কিন্তু তাদেরকে 1 মাস, প্রথমে কিন্তু তাদেরকে বলা হয় যে তোমাদেরকে 1 মাস সময় দিলাম, এই যারা সার্বিয়ান জাতীয়তাবাদী আছে এদের নির্মূল করে ফেলো, আমাদের হাতে তুলে দাও, হত্যা করে ফেলো। তো এই জিনিসটাই কিন্তু অস্ট্রিয়া কিন্তু এটা কিন্তু তখন যেটা যে সার্বিয়ার কাছে চাইলো, কিন্তু সার্বিয়ার যারা হেড ছিলেন তারা কিন্তু তারা রাজি হন নাই, এবং সেখান থেকে কিন্তু একটা যুদ্ধের দামামা বেজে ওঠে এবং যুদ্ধ শুরু হয়। এখন এই যুদ্ধে পক্ষভুক্ত শক্তি ছিল কারা কারা? পক্ষভুক্ত শক্তি ছিল জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গারি, অটোমান সাম্রাজ্য। অটোমান সাম্রাজ্য হচ্ছে তুরস্ক, এই তুরস্ক হচ্ছে অটোমান সাম্রাজ্য, এবং এখান থেকে আছে হচ্ছে বুলগেরিয়া। এবং মিত্রশক্তি যারা ছিল ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, ইতালি, জাপান, যুক্তরাষ্ট্র প্রভৃতি। যুক্তরাষ্ট্র পরে জয়েন করে, যুক্তরাষ্ট্র শুরুতে অ্যাক্টিভ ছিল না, যুক্তরাষ্ট্র কিন্তু এখানে পরে জয়েন করে। এইখানে একটা জিনিস নোটেড, এই যে সার্বিয়াতে, এই যে সারায়েভোতে, যে সার্বিয়ার রাজধানী সারায়েভোতে যে এই যে হত্যাকাণ্ড হলো, এই 2 জায়গায় কি সার্বিয়ার নাম আছে?
এই দুই জায়গায় কিন্তু সার্বিয়ার নাম নাই। সার্বিয়া যুদ্ধে ছিল, কিন্তু সার্বিয়া কিন্তু ওরকম অ্যাক্টিভ কোনো কম্পোনেন্ট হিসেবে কিন্তু যুদ্ধে কাজ করেনি। অ্যাকচুয়াল ঝামেলাটা কার সাথে? অ্যাকচুয়াল ঝামেলাটা হচ্ছে এই যে অস্ট্রিয়া হাঙ্গেরি, যার সাথে বন্ধুত্ব হচ্ছে জার্মানির। এই অস্ট্রিয়া হাঙ্গেরি একটা সুযোগ খুঁজছিল যুদ্ধটা লাগানোর, যে কিভাবে ইউরোপে যুদ্ধটা লাগানো যায়, এবং সার্বিয়ায় তারা কিন্তু এই ঘটনাটাকে তাদের সুযোগ হিসেবে গ্রহণ করে, এবং তারা যখন সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তখন মিত্রশক্তি হিসেবে কিন্তু সামনে চলে আসে ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, ইতালি, জাপান, যুক্তরাষ্ট্র। হ্যাঁ, যেটা বলছিলাম যুক্তরাষ্ট্র পরে আসে। নেতৃবৃন্দ কারা কারা এখানে প্রধান নেতৃবৃন্দ ছিল? এখান থেকে প্রশ্ন থাকবেই, এটা বলা যায় যে প্রশ্ন এখান থেকে থাকবেই। জেনারেল বিসিএস এ থাকে, আর এটা তো স্পেশাল বিসিএস, এখানে অবশ্যই প্রশ্ন থাকবে। তো এখানে যারা যারা ছিলেন, জার্মানিতে ছিলেন কাইজার দ্বিতীয় উইলহেম, অস্ট্রিয়ায় ছিলেন ফ্রান্স জোসেফ, রাশিয়ায় দ্বিতীয় নিকোলাস, ব্রিটেনে পঞ্চম জর্জ, ফ্রান্সে জর্জ ক্লেমেন্তো। এটা খুবই জরুরি। যুক্তরাষ্ট্র উড্রো উইলসন, যিনি পরবর্তীতে 14 পয়েন্টস দিবেন। এবং পরবর্তীতে আসছে যে প্রধান প্রধান যুদ্ধ কি হচ্ছে। প্রধান প্রধান যুদ্ধ হচ্ছে পশ্চিম ফ্রন্টে, পশ্চিম দিকে ফ্রান্স আর বেলজিয়াম, আর পূর্ব ফ্রন্টে মেনলি যুদ্ধ হচ্ছে জার্মানি ও রাশিয়া সীমান্তে যুদ্ধ হচ্ছে। এখানে উল্লেখযোগ্য কিছু যুদ্ধের সাল আমি দিয়ে দিয়েছি, যেটা পরীক্ষায় আসতে পারে। আপনারা হচ্ছে এই যুদ্ধগুলো দেখে নেবেন। তারপরে যেখানে হয় যে এখানে নতুন নতুন কিছু অস্ত্র এবং প্রযুক্তি ব্যবহার করা হয়। এখানে কি কি অস্ত্র ব্যবহার করা হচ্ছে? ট্যাঙ্ক ব্যবহার করা হচ্ছে, সাবমেরিন ব্যবহার করা হচ্ছে, বিমান, বিষাক্ত গ্যাস, মেশিন গান, এগুলো ব্যবহার করা হচ্ছে। ট্যাঙ্ক প্রথম ব্যবহার করা হয় সোম যুদ্ধে। পয়জন গ্যাস ব্যবহার করে হচ্ছে জার্মানি। আর সাবমেরিন যে যুদ্ধ, পানিতে যে যুদ্ধ লাগে নৌবাহিনীর সাথে, জার্মানি ইউজ করতো ইউবোট, এবং যোগাযোগ ব্যবস্থায় হচ্ছে টেলিগ্রাফ, টেলিফোন ইত্যাদি ব্যবহৃত হতো। এখন যেটা আসবে, মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে এই যুদ্ধে অংশগ্রহণ করলো। মার্কিন যুক্তরাষ্ট্রের যেটা ব্যাপার ছিল, প্রথমে তারা ছিলেন নিরপেক্ষ। এখন নিরপেক্ষ হবার পরে যুদ্ধে যোগ দিল 1917 সালে। মার্কিন যুক্তরাষ্ট্র, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ইউরোপের কোনো দেশ না, ইউরোপ থেকে তারা দীর্ঘ সময় বাইরে ছিল। তো বাইরে থাকবার কারণে যেটা হয় যে তারা একটা নিরপেক্ষতার নীতি নেয়। এই নিরপেক্ষতার নীতি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তখনই যে একেবারে হুট করে নতুন করে নিয়েছে সেটা কিন্তু না। নিরপেক্ষতা নীতি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র অনেক আগের থেকেই তারা হচ্ছে তাদের মতন ছিল, যে তারা কারোর সাথে কোনো ধরনের কোনো ঝামেলায় যাবে না, কোনো ধরনের কোনো তারা কী করবে না, টেকাচালা যাবে না। তারা শুধু তাদের মতন টাকা ইনকাম করবে, ডলার ডিপ্লোমেসি চালাবে। তো এই যে ডলার ডিপ্লোমেসি চালানোর মধ্যেই প্রথম বিশ্বযুদ্ধ লেগে গেল। তো মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমে কিন্তু চুপচাপ ছিল। 1914 সালে যুদ্ধ লাগে। মার্কিন যুক্তরাষ্ট্র মিত্র শক্তিতে ঢুকলো কিন্তু 1917 সালে, প্রায় 3 বছর পরে। মার্কিন যুক্তরাষ্ট্রে 3 বছর পরে ঢোকার কারণ হচ্ছে, এই যারা যুদ্ধ করছিল জার্মানিদের, এই তারা অনবরত দেখা যাচ্ছে যে এই নৌপথে সাবমেরিন আক্রমণ করছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটা জাহাজ কিন্তু তারা তখন ডুবিয়ে দেয়। এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র অফেন্ডেড ফিল করে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে জয় করে। তবে এখানে কথা আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে যোগদানের কি আগেই আগ্রহ হয়নি? যখন ইউরোপের শীর্ষ শীর্ষ শক্তিরা তারা নিজেরা আন্দোলন করছে, তারা নিজেদের মধ্যে মারামারি করছে, সেই সময় যেটা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ব্যাপারটা, সেটা কিন্তু তারাও ভেবেছিল যে যুদ্ধে তাদের একটা কারণ লাগবে অ্যাটেন্ড করার, যেহেতু তারা দীর্ঘদিন ধরে নিরপেক্ষতার নীতি বহন করে চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান আসলে সমস্যা ছিল পুঁজিবাদ এবং সমাজতন্ত্র। এই সমস্ত নিয়ে পরবর্তী সময় যখন ভাগ হয়ে যায়, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সেই সময় মেইনলি ওয়ার্ল্ড পলিটিক্সে সবচাইতে কঠিনভাবে তারা ঢোকে। কিন্তু এই সময় কিন্তু একটা প্রাথমিক ধাপ ছিল, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে তারা একটা আইসোলেটেড থাকার একটা নীতি তারা গ্রহণ করেছিল। তারা হচ্ছে সব কিছুতে নিরপেক্ষ থাকবে এবং এই ইউরোপের কোনো ঝামেলার মধ্যে, কোন্দলের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ঢুকবে না। এই যে একটা নীতি ছিল, এই নীতি থেকে কিন্তু পরবর্তীতে এই প্রথম বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সরে আসে। ফলে যেটা হয় যে মিত্রশক্তির শক্তি কিন্তু বৃদ্ধি পায়, এবং পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট উড্রো উইলসনই কিন্তু প্রথম 14 পয়েন্টস প্রদান করেন। যুদ্ধের ফলাফল, যে কোনো যুদ্ধের ফলাফলই ভয়াবহ হয়। 1 কোটি মানুষের মতো মারা যায়, আহত 2 কোটি হয়। এখানে অস্ট্রিয়া হাঙ্গেরি, অটোমান এবং রাশিয়ান সাম্রাজ্যের কিন্তু পতন ঘটে যায় এই যুদ্ধের মধ্যে দিয়ে। এখন রাশিয়ায় বিপ্লব এবং বলশেভিক ক্ষমতা গ্রহণ। আমরা যখন কিছুক্ষণ পরে পড়ব হচ্ছে রুশ বিপ্লবে কিন্তু আমরা দেখতে পাবো যে এই যে রুশ বিপ্লব যে হয়, রাশিয়ায় যে রাজতন্ত্রের পতন ঘটে যায় এবং রাশিয়ায় যে একটা প্রজাতান্ত্রিক সমাজ ব্যবস্থার যে একটা
উন্নতি ঘটে, এই ঘটনাটার পিছনে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের ভূমিকা অনেক। কারণ এই রাশিয়ায় যে এই যে রাজতন্ত্রের পতন ঘটে, সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থার উত্থান ঘটে, এই ঘটনার উত্থান কিন্তু এখন পর্যন্ত পৃথিবীকে নাড়া দিয়ে যাচ্ছে। আজকে পৃথিবীতে এত যুদ্ধ, এত কোন্দল, এত হানাহানি কিন্তু এই পুঁজিবাদ এবং সমাজতন্ত্রবাদের কিন্তু এখানে যথেষ্ট ইন্ধন আছে। আমরা জানি যে আমেরিকা হচ্ছে পুঁজিবাদকে লালন করে, এবং চীনের মধ্যে চীন যেটা, সেটা কমিউনিস্টপন্থী, অনেকটা সমাজতন্ত্রীদের মতন। তো এই যে আমেরিকার চীনের যে স্টিল নাও যে একটা যুদ্ধ চলছে, স্টিল নাও সরাসরি যুদ্ধ না চলুক, সেটা বাণিজ্য যুদ্ধ চলছে, সেটা কখনো কখনো কূটনৈতিক যুদ্ধ চলছে, চীন ওয়ারেলস ডিপ্লোমেসি নিচ্ছে, আমেরিকা ডলার ডিপ্লোমেসি নিচ্ছে। তো এই যে একটা পাশাপাশি যে দুই দেশের মধ্যে যে একটা দ্বন্দ্ব, এই সমাজতান্ত্রিকতা এবং এই যে পুঁজিবাদের মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের সূত্রপাত যদি আমরা বলি, আমরা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ বলতে পারি। কারণ প্রথম বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে যেটা হয়, সেটা কিন্তু রাশিয়া যে রাজতন্ত্র, সেটা কিন্তু ভেঙে যায়। তো এখানে ছিল যে 1919 সালে ভার্সাই চুক্তি হয়। ভার্সাই চুক্তি কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ অবসান ঘটানো শান্তি চুক্তিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই চুক্তি জার্মানি এবং মিত্র শক্তির মধ্যে যুদ্ধের অবস্থার সাথে সাথে কিন্তু শেষ হয়। এর পরবর্তীতে যেটা থাকবে ভার্সাই চুক্তি, এটা নিয়ে আমরা পরবর্তী চ্যাপ্টারে ডিটেইল পড়বো, এই কারণে এটা আমি স্কিপ করে যাচ্ছি এখানে। প্রভাব এবং তাৎপর্য। প্রথম বিশ্বযুদ্ধের ফলে কি হলো? প্রথম বিশ্বযুদ্ধের ফলে কিন্তু লিগ অফ নেশনস গঠিত হলো। তারপরে হচ্ছে এখানে কিছু নতুন রাষ্ট্রের সৃষ্টি হলো, যেটা যুগোস্লাভিয়া, চেকোস্লাভিয়া এবং হচ্ছে পোল্যান্ড। মার্কিন যুক্তরাষ্ট্র শক্তিশালী হয়ে উঠলো। মার্কিন যুক্তরাষ্ট্র যে এখানে ছিল, এখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে কেউ খুব একটা গুরুত্ব দিত না। ততদিনেও মার্কিন যুক্তরাষ্ট্র ততটা গুরুত্ব পায়নি, যেটা প্রথম বিশ্বযুদ্ধের পরে মার্কিন যুক্তরাষ্ট্র তৎকালীন ইউরোপীয় রাজনীতিতে প্রচণ্ড গুরুত্বপূর্ণ হয়ে উঠল। এর পরবর্তীতে যেটা হলো, এই যুদ্ধ কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা প্রেক্ষাপট তৈরি করে দিল। এই যুদ্ধের পরে যে ভার্সাই চুক্তি হয়, ভার্সাই ট্রিটি কিন্তু প্রচণ্ড পরিমাণে ত্রুটিপূর্ণ ছিল, এবং ভার্সাই ট্রিটিতে জার্মানিকে আরও ক্রুদ্ধ করে তোলার, জার্মানিকে আরও বেশি রাগিয়ে তোলার এলিমেন্টস কিন্তু এই ভার্সাই চুক্তির মধ্যে দেওয়া ছিল। এটা নামেই শান্তি চুক্তি, কিন্তু এটা অ্যাকচুয়ালি বিশ্বে কিন্তু পরবর্তী সময় প্রচণ্ড পরিমাণে অশান্তির জন্ম দেয়, যেটা দিয়ে যে জিনিসটা হয়, যে হিটলারের যে উত্থান ঘটে, মুসলিনের যে উত্থান ঘটে, এর পিছনে সমস্ত দোষ যেটা বা সমস্ত রহস্য, সেটা কিন্তু এই ভার্সাই ট্রিটির মধ্যে লুকানো ছিল। এখন যেটা থাকবে, যে ভারত এবং বাংলারও কিন্তু একটা প্রেক্ষাপট ছিল। ভারত ও বাংলার প্রেক্ষাপট কিভাবে ছিল? ভারত থেকে প্রায় 13 লাখ সৈন্য কিন্তু এই যুদ্ধে অংশ নেয়। প্রথম বিশ্বযুদ্ধে ইংরেজদের পক্ষে, মিত্র শক্তির পক্ষে ভারত থেকে প্রায় 13 লাখ সৈন্য কিন্তু অংশ নেয়, এবং সেখান থেকে প্রায় 74,000 সৈন্য কিন্তু মারা যায়। এবং যুদ্ধের প্রভাবে ভারতে প্রচুর মূল্যস্ফীতি হয়। ভারতে প্রচুর মূল্যস্ফীতি কেন? যুদ্ধ হচ্ছে ওইখানে, ভারতে কেন মূল্যস্ফীতি হচ্ছে? ভারতের হেডকে, ভারতের রাজাকে, ভারতের রাজা তো ইংরেজরা। তো তারা এই যে যুদ্ধ চালাচ্ছে, এই যুদ্ধ চালানোর জন্য তাদের অর্থ লাগবে, তাদের টাকা লাগবে। এই টাকাটা তারা কোথা থেকে পাবে? এই টাকাটা হচ্ছে তারা ভারতীয়দের উপরে কর বৃদ্ধি করবে, ভারত থেকে প্রচুর পরিমাণে টাকা নিয়ে বিদেশ পাঠিয়ে দিবে, এবং যে জিনিসটা হবে, যে ভারতের টাকায় যে বিদেশে পাচার হয়ে যাচ্ছে, এই পাচার হবার ফলে সেটাকে আবার পূরণ করবার জন্য তারা আবার নতুন নতুন টাকা আনবে, ফলে মূল্যস্ফীতি তো সেখানে মাস্ট। তো এই কারণে যেটা হয়েছে, যে যুদ্ধের প্রভাবে মূল্যস্ফীতি এবং কর বৃদ্ধি পায়। ভারতের স্বাধীনতার দাবি আরও জোরদার হয়, এবং খেলাফত আন্দোলনের শুরু হয় অটোমান পতনের প্রেক্ষিতে। খেলাফত আন্দোলনের এখানে কিন্তু একটা বড় ভূমিকা আছে। খেলাফত আন্দোলনের ভূমিকাটা কিরকম? খেলাফত আন্দোলনের ভূমিকাটা হচ্ছে যে, খেলাফত নিয়ে যারা কাজ করতেন, তারা যেটা চেয়েছিলেন যে, তারা সবসময় যে মুসলিম উম্মার জন্য তারা একজন খলিফাকে তারা হচ্ছে সবসময় সম্মান করতেন। তো এই মুসলিম খলিফার জন্য যে তারা যে এই যে সম্মানটা করতেন, তো এই সম্মানের জায়গা থেকে তারা সবসময় ব্রিটিশদের কাছে দাবি জানিয়েছিল যে, যদি তুরস্কের পতন হয়, তাহলে আমাদের খলিফাত, আমাদের খেলাফতকে যেন অসম্মান না করা হয়, সেক্ষেত্রে আমরা যুদ্ধে আপনাদেরকে সমর্থন দিব। তো ইংরেজরাও কিন্তু এই খেলাফত আন্দোলনে তারা কিন্তু রাজি হয়েছিলেন যে, না ঠিক আছে, আমরা তুরস্কের খিলাফত নিয়ে কোনো ঝামেলা করব না, আমরা খিলাফতের উপরে কোনো ধরনের কোনো প্রভাব বিস্তার করতে যাব না, তোমরা আমাদের সাথ দাও। তখন যেটা করলো, তখন কিন্তু বাঙালি যারা মুসলিম ছিল, তারা কিন্তু এই যুদ্ধে ইংরেজদের পক্ষাবলম্বন করলো। কিন্তু যখন যুদ্ধ শেষ হয়ে গেল, তখন কিন্তু অটোমান সাম্রাজ্য ভেঙে দেওয়া হলো, খেলাফত শেষ করে দেওয়া হলো। এতে যে ভারতীয় মুসলিমরা ছিল, তারা কিন্তু অফেন্ডেড ফিল করলো, তারা নিজেদেরকে প্রতারিত ভাবলো, এবং এই প্রতারিত ভাবার জায়গা থেকে তারা কিন্তু
এই বাংলায় তারা খেলাফত আন্দোলন শুরু করে এবং এই খেলাফত আন্দোলন চলাকালীন সময়ে সাথে সাথে কিন্তু গান্ধী অসহযোগ আন্দোলনও তৈরি করে এবং বাংলায় খাদ্য সংকট দেখা দেয়। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, জিমারম্যান পরিকল্পনা। এই জিমারম্যান পরিকল্পনা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সাথে জড়িত। এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে জিমারম্যান পরিকল্পনা কোন যুদ্ধের সাথে জড়িত? জিমারম্যান পরিকল্পনা প্রথম বিশ্বযুদ্ধের সাথে জড়িত। এই পরিকল্পনাটা কিন্তু মেইনলি যারা করে সেটা হচ্ছে জার্মানরা কিন্তু সর্বপ্রথম এই পরিকল্পনাটা করে এবং এই পরিকল্পনাটা মূলত ছিল অস্ত্রকেন্দ্রিক, যে বাংলায় হচ্ছে প্রচুর পরিমাণে জার্মানরা অস্ত্র এবং গোলা বারুদ পাঠাবে, যার মাধ্যমে বাঙালিরা হচ্ছে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করতে পারে। এই যুদ্ধের গোলযোগের একটা সুযোগ নিয়ে এই যুদ্ধের একটা ডামাডোলের মধ্যে জার্মানরা প্ল্যান করে ওখান থেকে বাংলায় তারা অস্ত্র এবং গোলা বারুদ পাঠাবে। এই অস্ত্র এবং গোলা বারুদ দিয়ে বাঙালিরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা তারা লাভ করবে। তো এই বিদ্রোহের জন্য হচ্ছে বাঘা যতীন, যিনি এই বাঘা যতীন হচ্ছে রাসবিহারী বোসকে সমগ্র ভারত জুড়ে বিদ্রোহ ঘটাতে নিয়েছিলেন। এটি জার্মান প্লট বা জিমারম্যান পরিকল্পনা হিসেবে পরিচিত হয়। আর এটা হচ্ছে 1915 সালে এই জিমারম্যান প্লট হচ্ছে বাস্তবায়নের জন্য একটা কমিটি গঠন করা হয় এবং এই কমিটিতে মূল ব্যক্তিরা ছিলেন বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ভূপেন্দ্রনাথ দত্ত, লারা হরদয়াল। তো জিমারম্যান পরিকল্পনার অধীনে এটা হচ্ছে জার্মান পররাষ্ট্র মন্ত্রণ দপ্তরের সহায়তায় গঠিত হয়েছিল এবং প্রধান উদ্দেশ্য ভারতে গোলা বারুদ পাঠানো। এরপরে এখানে আমি অনেকগুলো ছোট ছোট প্রশ্ন অ্যাড করেছি, আপনারা প্রশ্নগুলোকে দেখবেন। দেখলে হচ্ছে এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাকচুয়ালি এখানে যে ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, আমি সে ধরনের কিছু প্রশ্ন অ্যাড করে দিয়েছি। এখান থেকে আশা করছি যে এটুকু পড়ে ফেললে আপনাদের কোনো সমস্যা হবে না। আর এখানে যেটুকু আসলে আপনাদেরকে পড়তে হবে বা যেটুকু আসলে প্রয়োজন আপনারা হচ্ছে সেটুকুই দেখলে এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা চলে আসবো ভার্সাই চুক্তিতে। ভার্সাই চুক্তি কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী যে ঘটনা সেটা কিন্তু ভার্সাই চুক্তি। ভার্সাই চুক্তি 1919, এটাকে বলা হয় বিশ্বের প্রথম শান্তি চুক্তি। এর মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ থামানো হয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা কোনো শান্তি চুক্তি ছিল না। এটা একটা প্রকৃতপক্ষে বলা যায় যে এটা একটা অশান্তি চুক্তি ছিল। কেন অশান্তি চুক্তি ছিল? কারণ এখানে আসলে জার্মানির উপরে এত জঘন্য ধরনের এদেরকে হচ্ছে বোঝা চাপিয়ে দেওয়া হয়, জার্মানির উপরে একটা বৈষম্যমূলক ব্যাপার চাপিয়ে দেওয়া। হ্যাঁ, এটা সত্যি যে জার্মানি যুদ্ধ করেছে, সে যুদ্ধ অপরাধী, যুদ্ধের অনেক শাস্তি, কিন্তু সেই সময় ইউরোপে ক্ষমতার সমতা রক্ষার্থে, ক্ষমতার ভারসাম্য রক্ষার্থে কিন্তু যেটা দরকার ছিল সেটা হচ্ছে জার্মানিকে ক্ষমতার মধ্যে থেকেও সবাই একটা ক্ষমতার লেভেলে চলে আসা। জার্মানিকে ডাউন করে বাকি সবাই ক্ষমতার ঊর্ধ্বে ওঠার জন্য যেটা হয়েছে, যে ডাউন জায়গায় থাকতে থাকতে কিন্তু পরবর্তীতে জার্মানিতে একটা গণবিস্ফোরণ হয়। জার্মানিতে কিন্তু এই গণবিস্ফোরণের একটা সূত্র ধরে কিন্তু হিটলার সামনে চলে আসে। তো এইখানে সাল দেওয়া আছে যেগুলো আসলে কমন, এটা থাকবেই। এর পরবর্তীতে যেটা হয় যে এই ভার্সাই চুক্তির যে সাধারণ তথ্য যেগুলো, সেগুলো কিন্তু আমরা হচ্ছে ভার্সাই চুক্তির প্রধান ধারাগুলো হচ্ছে দেখব। ভার্সাই চুক্তির প্রধান ধারার মধ্যে যেটা থাকবে, চুক্তির 231 ধারায় এই প্রশ্নটা থাকতে পারে যে জার্মানিকে প্রথম বিশ্বযুদ্ধের জন্য সম্পূর্ণ দায়ী ঘোষণা করা হয়। এখানেই প্রথম ফল্টটা হয়ে গেছে। জার্মানি কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানিকে এককভাবে কোনোভাবেই দায়ী করা যায় না। হ্যাঁ, এটা ঠিক যে যখন অস্ট্রিয়ার যে যুবরাজ ফার্দিন্যান্ড এবং তার স্ত্রী সোফিকে সার্বিয়ায় হত্যা করা হলো, তারপরে হচ্ছে অস্ট্রিয়া যে ঝাঁপিয়ে পড়েছে সার্বিয়ার উপরে, কিন্তু অন্যান্য দেশগুলোর ইন্ধন বা অন্যান্য দেশগুলোর মদত কিন্তু একই রকম ছিল। মানে তারাও কিন্তু চেয়েছে যে যুদ্ধটা হোক, কারণ যেহেতু এখানে অনেকগুলো উপনিবেশ জয় করার ব্যাপার আছে, ওখানে অনেক টাকা পয়সার ব্যাপার জড়িত। এই কারণে শুধু এককভাবে কিন্তু এখানে কখনোই শুধুমাত্র জার্মানিকে দায়ী করা যায় না। এর পরবর্তীতে আসবে হচ্ছে এটি ওয়ার গিল্ট ক্লজ নামে পরিচিত। এর ফলে জার্মানিকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার দায়িত্ব কিন্তু জার্মানিকে নিতে হয়।
এর পরবর্তীতে জার্মানিকে প্রায় 33 বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ ক্ষতিপূরণ দিতে বলা হয়। এই টাকা দিতে যেয়ে কিন্তু জার্মানির অর্থনীতি একদম সম্পূর্ণরূপে ভেঙে পড়ে, মুদ্রাস্ফীতি এবং দারিদ্র্য দেখা দেয়। সামরিক যে সীমাবদ্ধতা, জার্মানিকে মোটামুটি সামরিক দিক দিয়ে পঙ্গু করে ফেলানো হয় যেন জার্মানি আর কোনো যুদ্ধ করতে না পারে। কিন্তু এটা কিন্তু পরবর্তীতেও কিন্তু এটা বুমেরাং হিসেবে ফেরত আসে। কারণ এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, হিটলারের যখন উত্থান হয়, এই যে একটা চুক্তি হলো, এই চুক্তি যারা করেছে তারাও জানতো এই চুক্তির ভ্যালিডিটি নাই। এবং জার্মানি প্রথম ভাবতো যে চুক্তি অনেক গুরুত্বপূর্ণ, এই চুক্তি আমরা ভেঙে ফেললে আমাদের উপর আক্রমণ করবে, এই চুক্তি ভেঙে ফেললে জার্মানিকে পৃথিবী থেকে নাই করে দেওয়া হবে। অ্যাকচুয়ালি তার কিছুই হয় না। এটা যদি হতো, জার্মানি যদি ভয় পেত যে চুক্তি ভাঙলে সমস্যা হবে, তাহলে কিন্তু হিটলারের উত্থান হতোই না। তাহলে হিটলারের উত্থান কোনোদিন সম্ভবই ছিল না এই জায়গায়। হিটলারের উত্থানটা কিভাবে হচ্ছে? হিটলার সর্বপ্রথম এসে কিন্তু এই ভার্সাই চুক্তি তিনি কিন্তু অস্বীকার করেন। এই ক্ষতিপূরণ দেওয়ার যে ধারাবাহিকতা ছিল, হিটলার কিন্তু এই ধারাবাহিকতাকে অস্বীকার করে ফেলেন। তো তাতে কি হয়েছে? হিটলারকে কি কেউ সে সময় থামাতে এসেছিল? হিটলারকে কিন্তু কেউ সে সময় থামাতে আসেনি। কিন্তু প্রথম যুদ্ধের পরে কিন্তু জার্মানি এই ক্ষতিপূরণটা দেওয়া কিন্তু জার্মানি শুরু করে। এরপরে যেটা থাকে, জার্মানি সেনাবাহিনীকে বলা হয় সর্বোচ্চ 1 লাখ সৈন্য সীমাবদ্ধ করা, এই যুদ্ধ বিমান রাখার অনুমতি দেওয়া হয়নি। নৌবাহিনীতে সর্বোচ্চ 6টি যুদ্ধ জাহাজ রাখার অনুমতি ছিল এবং রাইন নদীর 2 তীরবর্তী অঞ্চল সম্পূর্ণরূপে নিরস্ত্রীকৃত করা হয়। রাইন নদীর যে 2 তীরবর্তী অঞ্চল, এই 2 তীরবর্তী অঞ্চলে কিন্তু কোনো ধরনের কোনো মানে অস্ত্র, গোলা বারুদ এগুলো রাখার কোনো অনুমতি ছিল না। এর পরবর্তীতে আসবে ভূখণ্ড হারানো, যেটা জার্মানির জন্য সবচেয়ে টাফ ছিল। যেটা জার্মানি এমনিতেই জার্মানি হচ্ছে এই উপনিবেশ দখলের যুদ্ধে পরে আসছিল, তারপরেও সে যা যুদ্ধ করে 2-4টা উপনিবেশ দখল করেছিল। প্রথম বিশ্বযুদ্ধের পরে কিন্তু মিত্রশক্তি সে উপনিবেশ নিজেদের মধ্যে ভাগ করে নেয়। এবং অ্যাকচুয়ালি প্রথম বিশ্বযুদ্ধের কারণ কিন্তু এটাই ছিল। আমেরিকা যেখানে আসছে, আমেরিকার জাহাজ ডুবেছে, ঠিক আছে, এই জাহাজ ডুবানোর জন্য কিন্তু আমেরিকা যুদ্ধে আসে নাই। আমেরিকা যুদ্ধে আসছে ওই কারণে যে সে এখান থেকে ভাগ পাবে। তো এখন এখানে দেখা যাক যে আলসেস লরেন প্রদেশ ফ্রান্সকে ফিরিয়ে দেওয়া হয়। ফ্রান্স থেকে জার্মানি আলসেস লরেন প্রদেশ কিন্তু যুদ্ধ করে দখল করে ফেলছিল। এটা কিন্তু এখন আবার ফ্রান্সকে আবার পুনরায় ফিরিয়ে দেওয়া হচ্ছে। পোল্যান্ডকে পোলিশ করিডোর দেওয়ার জন্য জার্মানির কিছু ভূমি কেটে নেওয়া হয়। তারপরে সুদেটেনল্যান্ড, ডানজিগ ও সার প্রদেশ জার্মানির হাতছাড়া হয়, আর রাইনল্যান্ড নিরস্ত্রীকৃত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। আর এখানে যে ব্যাপার আছে, আফ্রিকা এবং এশিয়ায় জার্মানির যে সমস্ত উপনিবেশ ছিল সব নিয়ে কিন্তু মিত্রশক্তির মধ্যে ভাগ করে নেওয়া হয়। যেমন পূর্ব আফ্রিকা ব্রিটেন আর বেলজিয়াম ভাগ করে নেয়, সামোয়া নিউজিল্যান্ডের হাতে যায়, প্যাসিফিক দ্বীপপুঞ্জ জাপান দখল করে। এরপরে রাষ্ট্রসংঘ, যেটা লিগ অফ নেশনের ঘোষণা দেওয়া হয়। জার্মানিকে কিন্তু এতে প্রাথমিকভাবে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। এটা কিন্তু আরেকটা বড় ভুল। লিগ অফ নেশন, বিশ্বের শান্তির জন্য যদি আমি কিছু গঠন করি, তাহলে যে সবচেয়ে বেশি অশান্তি করছে তাকেই তো শান্তিপূর্ণ করতে হবে আগে। এই কারণে কিন্তু দরকার ছিল জার্মানিকে আগে এই জায়গায় অ্যাড করা। কিন্তু তারা যেটা ভুলটা করে, জার্মানিকে কিন্তু তারা এই লিগ অফ নেশনসের বাইরে রাখে। ভার্সাই চুক্তি, লিগ অফ নেশনস কিন্তু হচ্ছে 1920 সালে। এটা কিন্তু জরুরি, লিগ অফ নেশনস 1920 সালে হচ্ছে। রাজনৈতিক পরিণতি, জার্মানি অপমানিত, ক্ষুব্ধ হচ্ছে, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হচ্ছে। ডেমোক্রেটিক যে ওয়েমার সরকার, সেটা কিন্তু দুর্বল হয়ে পড়ে জার্মানিতে। জাতীয়তাবাদী শক্তি বৃদ্ধি পায় এবং হিটলারের উত্থান কিন্তু সহজ হয় জার্মানিতে। এই জেদ থেকে কিন্তু হিটলার একজন জার্মানিতে তৈরি হয়, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যিনি একটা ম্যাসাকার ঘটিয়ে ফেলেন। অর্থনৈতিক পরিণতিতে এই বিশাল ক্ষতিপূরণ দেওয়ার ফলে অর্থনীতি ধ্বংস হয়ে যায়। তারপরে হচ্ছে অতিমুদ্রা ও দারিদ্র্য দেখা দেয়। সামরিক পরিণতি হচ্ছে যে জার্মানির সামরিক শক্তি শেষ হয়ে যায়, জনগণের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এখানে গৌরব রাজনৈতিক পরিণতির জন্য যেটা হচ্ছে যে জনগণের মধ্যে জাতীয় অপমান, অসন্তোষ জন্ম নেয়, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়, ডেমোক্রেটিক ওয়েমার সরকার দুর্বল হয়ে পড়ে, জাতীয়তাবাদী ও চরমপন্থী দলগুলোর উত্থান ঘটে। অর্থনৈতিক তো আমরা বললামই যে অর্থনীতিকে যে জার্মানিকে যে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দেওয়া হয়, জার্মানির বিভিন্ন অঞ্চলগুলো হচ্ছে বিভিন্ন দেশের মধ্যেই যে ভাগ করে দেওয়া হয়, এর ফলে যে এর জন্য কিন্তু একটা জার্মানির মধ্যে একটা তীব্র একটা ক্ষোভের সৃষ্টি হয় সেই সময়। এখন এখানে প্রশ্ন উত্তর দেওয়া আছে, তো প্রশ্ন উত্তর দিলে এগুলো দেখা যাবে যে ক্লিয়ার হয়ে গেছে আপনাদের। যদি এখানে কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে তাহলে দেখা যাবে যে আপনাদের এই জায়গা থেকে যেটুকু হয়তো দেখা যাচ্ছে লেকচারে হয়তো কম আছে বা লেকচারে ক্লিয়ার হয়নি, এখানে থেকে প্রশ্ন যদি আপনারা পড়েন তাহলে দেখা যাবে যে ক্লিয়ার হয়ে গেছে অনেকটা।
তো এর পরবর্তীতে আমরা চলে যাব রাশিয়ায় সমাজতন্ত্রের উত্থান। তো রাশিয়ায় যে সমাজতন্ত্রের উত্থান হচ্ছে, এখানে কিন্তু বিশ্বের রাজনীতি আরেকবার পরিবর্তনের প্রেক্ষাপট দেখলো। যেটা হয় যে ফ্রান্সে যখন ফরাসি বিপ্লব হয়, সে ফরাসি বিপ্লবের প্রভাবও কিন্তু পৃথিবীতে একটা বড় ভূমিকা রেখেছিল পৃথিবীর পট পরিবর্তনে, বা সেই বিপ্লবকে কেন্দ্র করেই কিন্তু ফরাসি বিপ্লব হয়তো কিছুটা সাহস পেয়েছে, ফরাসি বিপ্লবের সূচনা পেয়েছে। আর একটা ব্যাপার হচ্ছে, ফরাসি বিপ্লব আর রাশিয়ার অবস্থা কিন্তু অলমোস্ট সেম ছিল বলতে ওখানেও যেমন রাশিয়া উচ্চবিত্ত নিম্নবিত্ত শ্রেণীতে বিভক্ত। নিম্নবিত্তের মধ্যে একটা হচ্ছে বেশি নিম্ন, আরেকটা হচ্ছে বুর্জুয়া শ্রেণী। ফরাসি এই রুশ বিপ্লবেও কিন্তু ব্যাপারটা সেম, একটা হচ্ছে উচ্চবিত্ত আর সেখান থেকে চলে আসছে হচ্ছে নিম্নবিত্ত যারা। আর নিম্নবিত্তের মধ্যে কিন্তু বুর্জুয়া শ্রেণীরাই মূলত রুশ বিপ্লবটা ঘটায়। এবং আরেকটা জিনিস হচ্ছে যেটা বড় কথা, যে রুশ বিপ্লবে কিন্তু বলা হয় যে এটা কিন্তু বুর্জুয়াদেরই বিপ্লব কাইন্ড অফ, যেখানে ভ্লাদিমির লেনিন এই রুশ বিপ্লবে কিন্তু সর্বপ্রথম প্রধান ভূমিকা অবলম্বন করে। এখন এই সমাজতন্ত্র বা সোশ্যালিজমের উত্থানটা মূলত হয় কিন্তু 19 শতকের শেষ ভাগে এবং 20 শতকের প্রারম্ভে। এখন প্রেক্ষাপট যেটা ছিল, রাশিয়ার যে অর্থনীতি সেটা কিন্তু ছিল মূলত কৃষি প্রধান। জমির মালিক ও জমিদার শ্রেণী তারা সমৃদ্ধ থাকলেও কিন্তু কৃষকেরা প্রচণ্ড দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করত। আরেকটা ব্যাপার, রুশ বিপ্লবে কিন্তু কৃষকদের চেয়ে বেশি ভূমিকা রাখে কিন্তু শ্রমিক শ্রেণী খুব বেশি ভূমিকা রাখে এই কারণে যে রাশিয়ায় কিন্তু তখন শিল্প বিপ্লব শুরু হলো। শিল্প বিপ্লবের যে যুগ শুরু হলো, শিল্প বিপ্লব হলো সত্যি, কিন্তু শ্রমিকদের কোনো উন্নতি হলো না। তাদের দেখা যেত যে দিনে প্রায় 16 ঘন্টা 17 ঘন্টাও কাজ করতে হচ্ছে। তারপরে তারা করেও যে খুব বেশি মজুরি পাচ্ছে তা না, এক এক রুমে গাদাগাদি করে 6 জন 8 জন করে ঘুমাচ্ছে, বা আরও বেশিও ঘুমাচ্ছে। তো এই কারণে যেটা হচ্ছে যে তারা হচ্ছে একটা মানবেতর জীবনযাপন কিন্তু সেই সময় করা শুরু করলো, যেই কারণে দেখা যাচ্ছে যে শ্রমিকদের মধ্যে দিনে দিনে তীব্র ক্ষোভ, একটা অসহনীয় ক্ষোভ কিন্তু এই সময় জড়ো হতে থাকে। আর যেটা রাজনৈতিক অবস্থা সেই সময় ছিল, প্রথমে সেই সময়ে যিনি ছিলেন যে প্রাচীন রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল এবং সাধারণ মানুষের রাজনৈতিক অধিকার কম ছিল। সমাজতান্ত্রিক ধারণার আগমনটা ঘটছে কোথা থেকে? হুট করে একদিন সমাজতান্ত্রিক ধারণা কিন্তু চলে আসে নাই। সমাজতান্ত্রিক ধারণার আগমনের পিছনে যেই দুইজন মানুষ সবচেয়ে বেশি গুরুত্ব রেখেছেন সেটা হচ্ছে কার্ল মার্কস এবং ফ্রেডরিক অ্যাঙ্গেলস। তারা 19 শতকের মধ্যভাগে মার্ক্সবাদ প্রচার করেন, যা শ্রমিকদের অধিকার, অর্থনৈতিক সমস্যার গুরুত্ব এবং পুঁজিবাদের বিপর্যয় সম্পর্কে জোর দেয়। এবং এই পুঁজিবাদী যে সমাজ ব্যবস্থা ছিল, এই কার্ল মার্কস কিন্তু দ্বান্দ্বিক বস্তুবাদের ধারার উপরে প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক সমাজতন্ত্র মতবাদ উদ্ভাবন করেন। এই মতাদর্শ মার্ক্সবাদ নামে পরিচিত। এটা নিয়ে আমি আরও আলোচনা করছি, আমি জাস্ট প্রথমে প্রাথমিক সংজ্ঞাটা বলে নিলাম। তো আমি এটা হচ্ছে মার্ক্সবাদকে নিয়ে আমি আর একটু আলোচনা করব। তার আগে আমি হচ্ছে এটার বেসিক যে জিনিসটা কার্ল মার্ক্সকে নিয়ে আমি সেটা একটু বলে নিই। সেটা হচ্ছে কার্ল মার্ক্সের আগেও রবার্ট ওয়েন, চার্লস ফুরিয়ে এরা হচ্ছে চেষ্টা করেছেন যে ধনতান্ত্রিক সমাজের অবসান ঘটিয়ে শোষণহীন শ্রমিক সমাজের কল্পনা, কিন্তু কোন ওয়েতে সেটা তারা বাস্তবায়ন করবে তা নিয়ে কিন্তু তারা আলোচনা করেননি। এজন্য তাদেরকে অনেকটা ইউটোপিয়ান সোশ্যালিস্ট বা কাল্পনিক সমাজতন্ত্রীবাদী বলা হয়। প্রশ্ন থাকতে পারে কাল্পনিক সমাজতন্ত্রীবাদী কাদের বলা হয়? সেটা হচ্ছে রবার্ট ওয়েন এবং চার্লস ফুরিয়ে। এবং পরবর্তীতে কার্ল মার্কস এবং অ্যাঙ্গেলস 1848 সালে তারা হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো শিরোনামে তারা হচ্ছে সর্বপ্রথম তাদের এই দর্শন তারা কিন্তু প্রকাশ করেন। পরবর্তীতে হচ্ছে যে এঙ্গেলসের সহযোগিতায় তিনি 1867 সালে তার বিখ্যাত গ্রন্থ ক্যাপিটাল নামের গ্রন্থ রচনা করেন। পরবর্তীতে এই পুস্তকের কিন্তু আরও 2টি খণ্ড প্রকাশিত হয় এবং এরপরেও তার কিছু কালজয়ী গ্রন্থ এখানে দেওয়া আছে, সেটা আপনারা পড়ে নেবেন। এখন আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মার্ক্সবাদ। মার্ক্সবাদের যে মার্ক্সবাদের থিওরি অনুযায়ী মার্ক্সবাদকে কিন্তু 5টি ভাগে ভাগ করা যায়। এই 5টি ভাগের মধ্যে কি কি থাকবে? দ্বান্দ্বিক বস্তুবাদ বা ঐতিহাসিক বস্তুবাদ, শ্রেণী সংগ্রাম তত্ত্ব, উদ্ধৃত মূল্য তত্ত্ব এবং হচ্ছে সাম্যবাদ। প্রথমে আসবে হচ্ছে দ্বান্দ্বিক বস্তুবাদ। দ্বান্দ্বিক বস্তুবাদের যেটা কথা, যে বস্তুগত সংঘাতের ফলেই কিন্তু সমাজের ইতিহাস এগিয়ে যায়। একটা মানুষ যদি চিন্তা করতো যে আমার যা আছে আমি তা নিয়েই খুশি, আমি আসলে আর কোনো ঝামেলা করব না, তাহলে যেটা দেখা যেত যে এই বস্তুগত সংঘাতের ফলে কিন্তু সমাজের ইতিহাস এগিয়ে যায়। ইতিহাসে যেটা বস্তুবাদী ব্যাখ্যা বা ঐতিহাসিক বস্তুবাদ, প্রত্যেক সমাজেই কিন্তু যেটা হয় যে উৎপাদন শক্তি বা উৎপাদন সম্পর্কের মধ্যে
মানুষের একটা সংঘাত শুরু হয়। এই উৎপাদনের শক্তি প্রথমটা যদি আসে যে দ্বান্দ্বিক বস্তুবাদ কি, দ্বান্দ্বিক বস্তুবাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে উৎপাদনের শক্তি এবং উৎপাদনের সম্পর্কের মধ্যে একটা সংঘাতই হচ্ছে কিন্তু দ্বান্দ্বিক বস্তুবাদ। এই জায়গায় যেটা থাকবে যে মানুষ তখন প্রত্যেকে যতটুকু প্রয়োজন অন্য মানুষের সাথে বিনা সংঘাতেই পেয়ে যাবে। কথাটা কেমন আসছে? কথাটা আসছে যে একটা সোসাইটিতে যদি সবার ইনকাম সমান হয় তাহলে কিন্তু মানুষের সাথে মানুষের সংঘাতের কোনো প্রয়োজন নাই। একটা মানুষের সাথে মানুষের সংঘাত তখন লাগবে যখন প্রয়োজনের তুলনায় সে বেশি যাবে। এখান থেকেই কিন্তু মূলত দ্বান্দ্বিক বস্তু বা দ্বন্দ্বের একটা সূচনা ঘটছে। তো এই জায়গায় যেটা থাকছে যে উৎপাদনের শক্তি এবং সম্পর্কের মধ্যে কিন্তু একটা সংঘাত তৈরি হয়ে যাবে। আমি বেশি উৎপাদন করছি, আমি বেশি পাবো, সে কম উৎপাদন করছে, সে কম পাবে। এই যে মানুষের মধ্যে মানুষের যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হওয়া, এই জায়গা থেকে কিন্তু দ্বান্দ্বিক বস্তুবাদ আসে। এবং এই বস্তুবাদের যে জায়গাটায় থাকে যে মানুষ প্রত্যেকে নিজের জন্য প্রয়োজন পেয়ে গেলে তাহলে অন্য কারোর সাথে সে সংঘাতে জড়াবে না, সে বিনা সংঘাতেই এটা পেয়ে যাবে। এখন যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে যে রাশিয়ান বিপ্লববাদী দল। এখানে রাশিয়ান বিপ্লববাদী দল যে জিনিসটা থাকবে যে রাশিয়ান বিপ্লববাদী দলে কিন্তু মূলত দুইটা দল ছিল, একটা হচ্ছে বলশেভিক আর একটা হচ্ছে মেনশেভিক। তো লেনিনের নেতৃত্বে যেটা ছিল সেটা হচ্ছে বলশেভিক দল, এবং মেনশেভিক যারা ছিল, মেনশেভিক হচ্ছে সংখ্যালঘু দল। এই মেনশেভিক এবং বলশেভিকের হচ্ছে রাশিয়ায় একটা নির্বাচন হয়, সেখানে কিন্তু লেনিনের দল সামান্য ভোটের ব্যবধানে কিন্তু তারা হচ্ছে পরাজিত করে, এটা 1903 সালে। এখন হচ্ছে আমি যেটা করবো যে লেনিনকে নিয়ে আলোচনা করবো, যেখানে এখানে লেনিনের নাম এসেছে বলশেভিক এবং মেনশেভিকে। এখানে দেখা যাচ্ছে ভ্লাদিমির লেনিন তার জীবনের প্রথম পর্বে তিনি ইউরোপীয় বিপ্লবী চিন্তাধারার সংস্পর্শে আসেন এবং অবশ্যই তিনি নিজেকে মার্ক্সবাদী হিসেবে, কার্ল মার্ক্সকে নিয়ে আমরা যেটা পড়লাম, মার্ক্সবাদী হিসেবে কিন্তু তিনি নিজেকে পরিচয় দিতে ভালোবাসতেন। পরবর্তীতে যেটা হয় যে তিনি কিন্তু শ্রমিকদের শ্রেণীর মুক্তি আন্দোলনের সাথে তিনি সম্পৃক্ত হন, এবং পরবর্তীতে যেটা হয় যে তিনি মার্ক্সবাদকে প্রয়োগ করে তিনি পুঁজিবাদ, জার সরকারের বিরুদ্ধে লড়াই করা দরকার, কি পদ্ধতিতে লড়াই করা দরকার, কিভাবে লড়াই করলে জিতবে, এটা নিয়ে কিন্তু লেনিন তখন বিস্তারিত আলোচনা করেন। এবং তিনি কিন্তু স্ক্রো নামের একটা পত্রিকা প্রকাশ করতেন, এটা কিন্তু খুবই জরুরি। তিনি প্রচুর সময় দেশের বাইরে ছিলেন, কারাবরণ করেছেন। আর লেনিন হচ্ছে অনেক কিছুই দেখা যায় লেনিন উদ্ভাবন করেন। লেনিন আর মার্ক্সের দুইজনের পার্থক্য যদি বলি, মার্ক্স হচ্ছে তিনি থিওরি প্রবক্তা, তিনি বিভিন্ন সময় থিওরি দিয়েছেন, কিন্তু এই থিওরিকে বাস্তব লাইফে কিভাবে প্রয়োগ করা যাবে এটা কিন্তু মার্ক্স এঙ্গেলস বলে যাননি। হেগেল নামের একজন দার্শনিকও কিন্তু এই বিষয়ে মতবাদ দিয়েছেন। কিন্তু লেনিন যেটা করছেন, লেনিন কিন্তু এটাকে কিভাবে বাস্তব জীবনে প্রয়োগ করা যাবে, অ্যাকচুয়ালি সমাজতন্ত্রকে, সমাজবাদকে আসলে মানুষের জীবনে নিয়ে আসা সম্ভব কিনা বা মানুষের জীবনে প্রয়োগ করা কিভাবে সম্ভব, এটা কিন্তু লেনিন প্রকাশ করেছেন। তো লেনিন এই কারণে 1909 সালে তিনি রচনা করেন হচ্ছে মেটেরিয়ালিজম অ্যান্ড স্পিরিওক্রিটিসিজম গ্রন্থ। এতে তিনি প্রকৃতি বিজ্ঞানের সাথে সর্বশেষ বিকাশের পরিপ্রেক্ষিতে তিনি হচ্ছে মার্ক্সবাদী দর্শন ও জ্ঞান তত্ত্বের স্বরূপ তুলে ধরেন। লেনিনের তত্ত্বে কিন্তু অর্থনীতিরও ব্যাপার ছিল। তিনি রচনা করেছেন, এই প্রশ্নটা বিসিএসে বেশ কয়েকবার আসছে, ইম্পেরিয়ালিজম ইজ দ্য হাইস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম। এই বইটা কে লিখেছেন? এই বইটা কিন্তু লিখেছেন লেনিন। তারপরে যেটা হয় যে 3 বছর পরে মেনশেভিক এবং বলশেভিকের ভাঙন চূড়ান্ত হয়ে যায়। 1914 সালে লেনিন বিশ্বযুদ্ধের সূচনা লগ্নে হচ্ছে এই যুদ্ধকে বুর্জোয়াদের অভ্যন্তরীণ যুদ্ধ বলে কিন্তু তিনি হচ্ছে আলোচনা করেন। তো এখন যেটা হচ্ছে যে তার যে কর্মীদের এই সাম্রাজ্যবাদী লড়াইয়ে অবতীর্ণ হবার আহ্বান জানান। 1917 সালে মার্চ মাসে সংঘটিত যে বিপ্লবে জার সরকারের পতন ঘটলে লেনিন গোপনে জার্মানের হয়ে তিনি হচ্ছে পেট্রোগারে পৌঁছান। এখন যেটা ছিল, জোসেফ স্ট্যালিনকে নিয়েও আমরা সামনে পড়ব। জোসেফ স্ট্যালিন কিন্তু লেনিনের পরবর্তী সময়ে যিনি ক্ষমতা দখল করেন তিনি কিন্তু মেনলি ছিলেন হচ্ছে জোসেফ স্ট্যালিন। এবং পরবর্তীতে যেটা হয় যে বারবার এখানে জুলাই বিপ্লবের কিন্তু মূলত ধারা হচ্ছে 3টা। জুলাই বিপ্লবের মূলত ধারা কিন্তু 3টা। জুলাই বিপ্লবের যে প্রধান ঘটনা সেটা কিন্তু বেশ কয়েকটা ভাগে ভাগ হয়। তো এখানে আরেকটা জিনিস নিয়ে আলোচনা করবো যে সেখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ 2টা আন্দোলন হয়, সেটা হচ্ছে নিহিলিজম এবং নারদনিক আন্দোলন।
তো নিরিন্দজম এই দুইটাই হচ্ছে সন্ত্রাসীবাদী ছিল এবং তারা হচ্ছে একের পর এক জার বিরোধী কর্মকাণ্ড তারা পরিচালনা করতে থাকে। কিন্তু আপনাদের বলশেভিক আর মেনশেভিক নিয়ে আরেকটা পার্থক্য আসলে আমার মিস হয়ে গেছে, যেটা আমি বলছি। বলশেভিক যারা ছিলেন তারা চেতেন যে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে তারা ক্ষমতা দখল করবেন, এবং যারা হচ্ছে মেনশেভিক ছিলেন তারা চাইতেন যে ধীরে ধীরে সংস্কারের মাধ্যমে তারা হচ্ছে রাশিয়ার সমাজ ব্যবস্থা চেঞ্জ করবেন। এখানে কিন্তু দুইটার মধ্যে পার্থক্য আছে। একই দল, তারা একইভাবে রাশিয়ার ক্ষমতা দখল করতে যাচ্ছে, কিন্তু তারা দুইটা ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ যারা রাশিয়াকে বিপ্লবের মাধ্যমে, সশস্ত্র বিপ্লবের মাধ্যমে লেনিনের আদর্শে অনুপ্রাণিত হয়ে যারা ক্ষমতা দখল করতে চাইতেন, তারা ছিলেন হচ্ছেন যেখানে বলেছি বলশেভিক্স লেনিনের নেতৃত্বে, এবং ম্যানশেভিক্স যারা, তারা কিন্তু বিশ্বাস করতেন যে যে কোনো আন্দোলন হচ্ছে ধীরে ধীরে সংস্কারের মাধ্যমে পরিবর্তন করতে হবে। এখন যেটা আমি করব যে রুশ বিপ্লব যেটা হয় তার প্রধান প্রধান ঘটনা, বিপ্লব একদিনে হয় না, বিপ্লবের জন্য অনেক সময় লাগে, অনেক ত্যাগ লাগে, অনেক তিতিক্ষা লাগে। একটা যে আন্দোলন শুরু হবে তার পিছনেও, ঘটনার পিছনেও কিন্তু কিছু ঘটনা থাকে। তো ঘটনার পিছনে রুশ বিপ্লব আমরা জানি যে 1917 সালে অক্টোবর মাসে হচ্ছে, কিন্তু জাস্ট বিপ্লব কিন্তু একটা ছিল না, ওখানে বিপ্লবের বেশ কিছু ধাপ ছিল, যেই ধাপের মাধ্যমে দেখা গেছে যে একের পর এক বিপ্লব হচ্ছে। তো এই ধাপের মাধ্যমে 1905 সালে সর্বপ্রথম বিপ্লব শুরু হচ্ছে। 1905 সালে যেটা হচ্ছে যে শ্রমিক, সৈনিক ও কৃষকরা সন্ত্রাস অসন্ত্রাসের মাধ্যমে সম্রাট নিকোলাস টু এর শাসনের বিরুদ্ধে কিন্তু তারা বিদ্রোহ করেন। এর ফলে যেটা হয়, তাদের বিদ্রোহের শিকার হয়ে নিকোলাস টু সীমিত কিছু সাংবিধানিক সংস্কার করেন, কিন্তু ক্ষমতার যে মূল কাঠামো তখনও কিন্তু চেঞ্জ হয়নি, সেটা কিন্তু অপরিবর্তিত থাকে। এরপরে যে ঘটনা ঘটে, 1917 সালে একটা ফেব্রুয়ারি বিপ্লব হয়। 1917 সালের ফেব্রুয়ারি বিপ্লবে যেটা হয়, তখন কিন্তু সম্রাটের পতন ঘটে যায়, অলরেডি সম্রাটের পতন ঘটে যায় এবং শ্রমিক সেনারা বিদ্রোহ করে। এবং যেটা হয় যে 1917 সালের 8 মার্চ শ্রমিক যন্ত্ররা কৃষকেরা রাস্তায় নেমে এসে দখল নেয়, রাশিয়ার দখল নেয়। তারা পেত্রোগ্রাদের দখল নেয়, যেটা রাশিয়ার রাজধানী ছিল, এবং যার দ্বিতীয় নিকোলাসের সেনাপতি ইভানভ অনেক কষ্টে পেত্রোগ্রাদ দখল করতে সক্ষম হন, কিন্তু জনগণের জাতবির মুখে জার এবং তার যে অত্যাচারী মন্ত্রী ছিলেন প্লিভি, তারা কিন্তু তাদের সিংহাসন ক্ষমতা ত্যাগ করেন। আর এভাবেই কিন্তু প্রাচীন রোমানভ বংশের অবসান ঘটে এবং একটি বুর্জোয়া বা মধ্যবিত্ত শ্রেণীর সরকার গঠিত হয়। তাহলে আমরা কি বুঝলাম? 1905 সালে ফার্স্ট হচ্ছে কৃষকেরা একটা বিপ্লব করছে। এই বিপ্লবের ফলে সামান্য কিছু সাংবিধানিক পরিবর্তন আসে, কিন্তু রাশিয়ার ভাগ্য পরিবর্তন হয় না। এই বিপ্লবের সূত্রেই 1917 সালের ফেব্রুয়ারিতে কিন্তু আরেকটা বিপ্লব হয়, যেই বিপ্লবের ফলে কিন্তু তখন জারের পতন ঘটে যায়, সাধারণ কৃষক শ্রমিকরা জিতে যায় এবং রাশিয়ায় কিন্তু একটা সরকার বসে, বুর্জোয়া সরকার বসে। কিন্তু এর পরবর্তীতে, এটা কিন্তু ফেব্রুয়ারি বিপ্লব হচ্ছে 1917, কিন্তু 1917 যে অক্টোবর বিপ্লব, সেটা কিন্তু হচ্ছে বলশেভিক যারা লেনিনের নেতৃত্বে সরকার দখল করে এবং শ্রমিক ও কৃষক শাসিত রাষ্ট্র বা প্রোলেতারিয়েত সরকার প্রতিষ্ঠা করে। তাহলে যেটা দেখা যাচ্ছে, এই যে 1917 সালের ফেব্রুয়ারিতে যে বিপ্লব হলো, একটা বুর্জোয়া সরকার প্রতিষ্ঠিত হলো, এটা কিন্তু সমাজতান্ত্রিক সরকার ছিল না। এরা বিশ্বাস করতো ধীরে ধীরে সংস্কারের মাধ্যমে রাশিয়াতে আমরা একটা সমাজতান্ত্রিক ব্যবস্থা জারি রাখবো, সমাজতান্ত্রিক ব্যবস্থা আমরা চালু করবো। কিন্তু তখনও দেখা যাচ্ছিল একটা ত্রাসের রাজত্ব, একটা সন্ত্রাস তৈরি হচ্ছে, সাধারণ মানুষ শান্তিতে নাই। তখন লেনিন ফিরে এসে অক্টোবরে যেটা তিনি করলেন, 1917 সালের অক্টোবরে, ওই সরকার টিকেছিল তাহলে ফেব্রুয়ারি থেকে অক্টোবর। এই অল্প সময়ের মধ্যেই কিন্তু সেই সরকার আসলে জনগণের জন্য তেমন কোনো কিছুই করতে পারে না, জনগণ ত্যক্ত বিরক্ত হয়েছে এবং তাদের তখনও রক্ত গরম ছিল বিপ্লবের চেতনায়। লেনিন এসে কিন্তু তাদেরকে নিয়ে ওইখানে উৎখাত করে। লেনিন কিন্তু কোনো গণতান্ত্রিক নির্বাচনের ধারে কাছে গেলেন না, তিনি কিন্তু একনায়কতান্ত্রিক হিসেবেই তিনি কিন্তু আবির্ভূত হলেন এবং রাশিয়ায় তিনি কিন্তু অক্টোবর মাসে তিনি যেটা তিনি জারি করলেন, সেটা হচ্ছে একটা প্রোলেতারিয়েত সমাজ ব্যবস্থা। তাহলে এটা নিয়ে যদি আমরা আলোচনা করি, আমরা যদি ক্লিয়ারভাবে বুঝতে চাই, আমরা ক্লিয়ারভাবে বুঝলে আমরা কি বুঝবো? 1905-এ একটা বিপ্লব হচ্ছে, 1905-এর একটা বিপ্লব হচ্ছে সাধারণভাবে সাংবিধানিক পরিবর্তন। 1917-র ফেব্রুয়ারিতে একটা বিপ্লব হচ্ছে, যেখানে হচ্ছে বুর্জোয়া সরকার বসছে, মানে অলরেডি রাজতন্ত্রের পতন শেষ, বুর্জোয়া সরকার বসে গেছে। এবং 1917 সালেরই অক্টোবর মাসে যেটা হচ্ছে, সেটা হচ্ছে সেই বুর্জোয়া সরকারকে পতন করে দেখা যাচ্ছে যে প্রোলেতারিয়েত সরকার বা সমাজতান্ত্রিক সরকার কিন্তু গঠন হচ্ছে লেনিনের নেতৃত্বে। তাহলে বিপ্লবটা কিন্তু 3 ভাগে বিভক্ত। ফলাফল,
রুশ বিপ্লবের ফলাফল আসলে বলে শেষ করা সম্ভব না, কারণ রুশ বিপ্লবের ফলাফল টিল নাও এখন থেকেও কিন্তু পরিচালিত হচ্ছে। লাইক আমরা দেখাচ্ছি যে লেনিনের নেতৃত্বে যে প্রোলেতারিয়াত প্রথম কিন্তু একটা সমাজতান্ত্রিক একটা সরকার কিন্তু এখানে গঠন হয়ে যাচ্ছে। তো এই যে সমাজতান্ত্রিক সরকার গঠিত হচ্ছে, এই জমি জাতীয়তাকরণ, ব্যাংক নিয়ন্ত্রণ, শিল্প প্রতিষ্ঠান রাষ্ট্রায়িতকরণ হচ্ছে, ফলাফল প্রভাবে হচ্ছে যে কৃষক ও শ্রমিক শ্রেণীর ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, আর এটা হচ্ছে বিশ্ব রাজনীতিতে বামপন্থার শক্তিশালী অবস্থান তৈরি করে, যেটা আমরা কিন্তু স্নায়ুযুদ্ধে দেখতে পাই। স্নায়ুযুদ্ধটা কি ছিল? স্নায়ুযুদ্ধটা সরাসরি যুদ্ধ ছিল না। স্নায়ুযুদ্ধে কারা কারা অ্যাটেন্ড করে? স্নায়ুযুদ্ধে কিন্তু এই পুঁজিবাদ বনাম সমাজতন্ত্রেরই একটা যুদ্ধ হয়। এই সমাজতন্ত্র আসলে মানে তাৎপর্য বলে শেষ করা যাবে না, কারণ স্টিল নাও তো বললাম যে সমাজতন্ত্র নিয়ে আসলে পৃথিবীতে বিশ্বে এত ঝামেলা, এত কোন্দল, এত দ্বন্দ্ব, দুইটা থিওরি নিয়ে এত দ্বন্দ্ব আসলে মেইনলি পৃথিবীতে। তো এই সমাজতান্ত্রিক ব্যবস্থার কারণে পরবর্তী সময় যেটা হয়, আমেরিকারা কিন্তু ভয় পেয়ে যায়, ব্রিটেনরা ভয় পেয়ে যায়। তারা চিন্তা করে যে বিভিন্ন দেশ যদি ভাবে সমাজতান্ত্রিক হয়ে যেতে থাকে, তো তাহলে তাদের পুঁজিবাদের বিকাশ কিভাবে হবে? তারা যে এত কিছু উৎপাদন করছে, তাদের যে এই যে হিউজ বাজার ব্যবস্থা, তারা কিভাবে এটাকে মেনটেন করবে? তো এই জিনিসকে কেন্দ্র করেই অ্যাকচুয়ালি যে জিনিসটা হয় যে পরবর্তী সময় কিন্তু ডোমিনো থিওরি চলে আসছে। তারপরে হচ্ছে ডোমিনো থিওরি নিয়ে কিন্তু প্রশ্ন আসছে। এবার কিন্তু 46 বিসিএসেও রিটেনে এই প্রশ্নটা ছিল যে ডোমিনো তত্ত্ব কিসের উপরে নির্ভর করে? এই যে ডোমিনো তত্ত্বর একটা ব্যাপার হচ্ছে যে এরকম যে ডোমিনো তত্ত্ব বা ট্রুম্যান ডক্ট্রিন এগুলো যে চলে আসছে, যে একটা রাষ্ট্র হচ্ছে সমাজতান্ত্রিক হয়ে গেলে সে তার আশেপাশের রাষ্ট্রকেও কিন্তু সে প্রভাবিত করবে তার মতন হওয়ার জন্য, সমাজতান্ত্রিক হওয়ার জন্য। তখন আমেরিকানরা কিন্তু এই ডোমিনো থিওরি তারা কিন্তু প্রচলন করলো যে একটা রাষ্ট্র পড়ে গেলে আরেকটা রাষ্ট্র, তার পাশের রাষ্ট্রও কিন্তু সমাজতান্ত্রিক কথার এই উৎসাহ উদ্দীপনায় তারা কিন্তু সেম হয়ে যাবে। এই কারণে যেই রাষ্ট্র, যদি কোনো রাষ্ট্র সমাজতান্ত্রিক হয়ে যায়, তার সাথে সম্পর্ক শেষ করে তাকে মোটামুটি একঘরে করে দিতে হবে বৈশ্বিক রাজনীতিতে। তাহলে যেটা হবে যে সে তার পাশের রাষ্ট্রকে এটা এফেক্ট করতে পারবে না, এবং যে কোনো মূল্যে পুঁজিবাদ চালু রাখবার জন্য সেখানে ডলার ডিপ্লোমেসি দিয়ে হোক, ডলার দিয়ে হোক, তাদেরকে বিভিন্ন রকম সুবিধা দিয়ে হলেও পুঁজিবাদের প্রতি ওই রাষ্ট্রগুলোকে আকৃষ্ট রাখতে হবে। কোনোভাবেই সমাজতান্ত্রিকতার দিকে চলে যাওয়া যাবে না। এটা কিন্তু আমেরিকা পরবর্তীতে এই ধরনের থিওরি নেয়। তো এখন যেটা হচ্ছে যে এই যে রাশিয়ায় সোশ্যালিজমের উত্থান, এটা নিয়ে আমি একটা মোটামুটি টাইম ফ্রেমগুলো দিয়েছি। তবে এই যেটাই হোক, রাশিয়ায় শিল্পায়নের শুরুটা জরুরি। 1905-এ প্রথম রাশিয়ান যে বিপ্লব হচ্ছে, এটা কিন্তু জরুরি। এবং আমি যেই ঘটনা প্রবাহগুলো বললাম, এই ঘটনা প্রবাহগুলো কিন্তু আমি এখানে আবার লিখে দিয়েছি, এতে করে আপনাদের যেটা হবে, যখন আপনারা পিডিএফটা পড়বেন তখন দেখা যাবে যে ঘটনা প্রবাহগুলো আপনারা বুঝতে পারবেন, এবং এতে কিন্তু আপনাদের পরবর্তীতে পরীক্ষার সময় অ্যান্সার করতে সুবিধা হবে। এরপরে হচ্ছে পেছনের রাজনৈতিক প্রেক্ষাপট, বলশেভিকদের পরিকল্পনা, তারপরে হচ্ছে বলশেভিক পার্টি ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে যে সমর্থন যোগায়, এবং এই মূল স্লোগানটা জরুরি, শান্তি, মাটি এবং রুটি। তো এখানে যে এই প্রভিন্সিয়াল সরকারের এখানে জাস্ট কিছু টাইমলাইন দেওয়া আছে, যেটা বলছিলাম। এরপরে যার নামটা আসবে সেটা হচ্ছে স্ট্যালিন, সাবেক যে সোভিয়েত ইউনিয়নের যে বিনির্মাণে লেনিনের পরে যিনি কাজ করেন তিনি কিন্তু ছিলেন স্ট্যালিন। স্ট্যালিন যেটা ছিলেন যে তিনি কিন্তু লৌহ মানব নামে নিজেকে পরিচিত করতে পছন্দ করতেন, কারণ লেনিনের পরে আসলে রাশিয়ায় প্রচণ্ড পরিমাণে একটা ক্যাওয়াস তৈরি হয়, একটা গৃহযুদ্ধের মতন অবস্থা তৈরি হয়ে যায় রাশিয়ায়। প্রচুর পরিমাণে যেটা হয় যে অরাজকতা দেখা দেয়। সেই সময় আসলে একজন লৌহ মানবের তখন রাশিয়াকে সেভ করতে দরকার ছিল। যদিও স্ট্যালিন সিলেবাসে সরাসরি উল্লেখ করা নাই, কিন্তু এই ইতিহাসের পরিক্রমায় স্ট্যালিনের নাম অবশ্যই এখানে আসবে। স্ট্যালিনের যেখানে আছে যে তিনি তার কিছু বিখ্যাত গ্রন্থের নাম এখানে আমি অ্যাড করে দিয়েছি। আর লেনিনের কিন্তু তিনি ছিলেন রাজনৈতিক অনুসারী, এবং লেনিনের পরে কিন্তু তিনি হচ্ছে ক্ষমতায় বসেন, এবং তিনি প্রাভদা পত্রিকা তিনি হচ্ছে সম্পাদনা করতেন। এবং যেটা ব্যাপার ছিল যে স্ট্যালিনকে বদমেজাজি হিসেবে আখ্যা দিয়ে লেনিন কিন্তু চায় নাই যে তাকে ক্ষমতা দিতে, কিন্তু স্ট্যালিন আসলে প্রকৃতপক্ষে লেনিনের প্রতি যেটা ছিলেন যে তিনি লেনিন মারা যাওয়ার পরে তিনি ভাগ্যবান যে তিনি আসলে ক্ষমতা পেয়ে গিয়েছিলেন। এখন স্ট্যালিন কিন্তু প্রতিষ্ঠিত হয়ে তিনি কিন্তু একটা ভিন্ন ধরনের সমাজতন্ত্র তিনি হচ্ছে প্রতিষ্ঠা করে ফেললেন। তো এই ভিন্ন ধরনের সমাজতন্ত্র প্রতিষ্ঠায় যেটা ছিল যে এটা লেনিন আর ট্রটস্কি
এদের প্রচলিত স্থায়ী বিপ্লব নীতির কিন্তু তিনি পরিপন্থী ছিলেন। আর এখানে একটি দেশে এককভাবে যেটা হয় যে সমাজতন্ত্র প্রতিষ্ঠাকালে কৃষি উৎপাদনে ঘাটতি দেখা দিলে স্ট্যালিন উদ্বিগ্ন হয়ে ওঠেন, যৌথ খামার ব্যবস্থার তিনি প্রচলন করেন। এরপরে যেটা দেখা যায় যে তিনি শিল্প উৎপাদনের জন্য বিভিন্ন ধরনের তিনি ডিসিশন তিনি মেক করেন। কিন্তু যেটাই হোক, লেনিন কিন্তু এই স্ট্যালিনের যে সমাজতন্ত্র, এটা কিন্তু লেনিন এবং ট্রটস্কির থেকে বেশ আলাদা ছিল। এবং তার যেটা ছিল যে রাজনৈতিক নিপীড়ন, ধরপাকড়, উচ্ছেদ ইত্যাদির ফলে দেখা যায় যে বহু পরিবারে একটা কিন্তু ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এবং দেখা যায় যে এই স্ট্যালিন কিন্তু মিত্রশক্তির সভায় যোগদান করেন এবং তিনি কমিনটার্ন, যেটা কমিউনিস্ট ইন্টারন্যাশনাল, এটা কিন্তু তিনি ভেঙে দেন। এখন এখানে অক্টোবর বিপ্লব ভিত্তিক হচ্ছে 50টি প্রশ্ন উত্তর আছে। আপনাদের এখানে ভাগ ভাগ করে দেওয়া আছে, এতে যেটা হবে যে আপনাদের হচ্ছে সুবিধা হবে এটা পড়ার জন্য। এর পরবর্তীতে আসছে হিটলার এবং মুসোলিনির উত্থান। হিটলার এবং মুসোলিনির উত্থান হয় কিন্তু এই প্রথম বিশ্বযুদ্ধে। আমি যেটা নিয়ে আগেও আলোচনা করলাম যে আমরা যে ভার্সাই ট্রিটিটা আমরা পড়েছি 1919 সালে, যে ভার্সাই ট্রিটি হচ্ছে, সেই ভার্সাই ট্রিটিতে কিন্তু হিটলার এবং মুসোলিনির উত্থানের মেইন যে কারণ সেটা কিন্তু ভার্সাই ট্রিটিতে লেখা ছিল এই কারণে যে আমরা দেখতে পাচ্ছি যে ভার্সাই ট্রিটিতে জার্মানির উপরে অকারণে না, কারণেই তারা অবশ্যই এই প্রথম বিশ্বযুদ্ধের যারা প্রধান অকারেন্স যারা করেছে তারা জার্মানি ছিল। কিন্তু যেই শর্ত জার্মানির উপর চাপিয়ে দেওয়া হয় এটা আসলে গ্রহণযোগ্য ছিল না, যেটা জার্মানিতে প্রচুর পরিমাণে অর্থনৈতিক সমস্যা, মূল্যস্ফীতি, দারিদ্র্য এগুলো হচ্ছে যেমন প্রকাশ ঘটায়, তেমনি কিন্তু আরেকটা জিনিসও ঘটায়, যেটা হচ্ছে জার্মানিদের ভিতরে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি করে। তাদের মধ্যে একটা উগ্র জাতীয়তাবাদ কিন্তু জার্মানির মধ্যে এই ভার্সাই চুক্তির যে ধারাগুলো সেগুলো কিন্তু জার্মানিদের ভিতরে একটা উগ্র জাতীয়তাবাদের সৃষ্টি করতে থাকে, যার ফলশ্রুতিতে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু পরবর্তী সময় হিটলারের উত্থান ঘটে। এবং হিটলারের মূল যে শক্তিটা ছিল সেটা কিন্তু এই উগ্র জাতীয়তাবাদী ছিল। এই উগ্র জাতীয়তাবাদের কারণেই কিন্তু পরবর্তীতে ইহুদিরা ধ্বংস হয়। এবং এখানে একটা মজার ব্যাপার আছে যে হিটলারের এই ধ্বংস করবার পিছনে অনেক ধরনের কারণই থাকতে পারে। তাদের ইহুদিদের প্রতি এত রাগ, ইহুদির প্রতি এত ক্ষোভ হিটলারের যেটা ছিল, এটা বলা হচ্ছে যে জার্মানিতে আসলে ইহুদিরা অনেক বেশি সুযোগ সুবিধা তারা ভোগ করত। তারা দেখা যেত যে অরিজিনাল জার্মান যারা ছিল তাদের চেয়েও দেখা যাচ্ছে যে ইহুদিরা বেশ পাওয়ারফুল ওখানে ছিল, যে কারণে হিটলারের কিন্তু ইহুদিদের প্রতি একটা সরাসরি ক্ষোভ ছিল। তো হিটলারের আসলে নিয়ে বলতে গেলে তিনি হচ্ছেন একটা অদ্ভুত চরিত্র ছিলেন, যে হিটলার নিজে অসংখ্য মানে ভয়াবহ ধরনের নির্মমতা তিনি নিজে করে গেছেন, কিন্তু তিনি নিজে আসলে সরাসরি রক্তপাত দেখতে পারতেন না। অথবা হিটলার সেই শাসক যিনি প্রথম হচ্ছে জার্মানিতে তিনি সিগারেটের বিরুদ্ধে তিনি কিন্তু নিষেধাজ্ঞা ঘোষণা করেন। আর এইদিকে হচ্ছে হিটলারের এছাড়াও দেখা যাচ্ছে হিটলারের কিন্তু অসংখ্য, এবং সবচেয়ে ইন্টারেস্টিং তথ্য হিটলারকে নিয়ে যেটা, যে 1939 সালে হিটলারকে কিন্তু নোবেল শান্তি পুরস্কারের জন্যও মনোনীত করা হয়। তো হিটলার একটা আসলে খুবই ইতিহাসের পাতায় একটা ইন্টারেস্টিং চরিত্র। তো ইন্টারেস্টিং চরিত্র হলো যেটা হচ্ছে যে হিটলারকে কিন্তু পৃথিবীর নৃশংসতা, নির্মমতার জন্যই কিন্তু পৃথিবীর মানুষ হিটলারকে চিনবে। তো হিটলারকে নিয়ে এখানে বেশ কিছু প্রাথমিক তথ্য দেওয়া আছে, যেটা তিনি কেন এটা শুরু করেন, বা তিনি কেন এখানে তার যে উত্থান ঘটে, তিনি ব্যাভারিয়ান সরকার যে তিনি গঠন করেন, কেন্দ্রীয় সরকারকে তিনি উৎখাত করেন। তারপরে হচ্ছে হিটলার অনেকবার কারাগারে যান। হিটলারের তিনি যে একটা বিখ্যাত বই লেখেন মেইন ক্যাম্প নামে, কারাগারে বসে, এই বইয়ের বিষয়বস্তু যেটা ছিল জার্মান জাতীয়তাবাদ, ইহুদি বিদ্বেষ নিয়ে। তিনি হচ্ছে বেশ কিছু ধরনের তত্ত্ব তিনি গ্রহণ করেন। তিনি লেভারেন রাসুম নামের আবাসন সম্প্রসারণের একটা তত্ত্ব তিনি গ্রহণ করেন সেই সময়। এবং তিনি হচ্ছে যে
তার উদ্দেশ্য কী ছিল? তার উদ্দেশ্য ছিল হিটলার কিন্তু সরাসরি যুদ্ধের মাধ্যমে ক্ষমতায় আসেন নাই। হিটলারের ক্ষমতার যে ব্যাপারটা ছিল, তিনি কিন্তু পার্লামেন্টের মাধ্যমে মূলত ক্ষমতা অর্জন করেন, এবং তিনি যেটা করেন যে অর্থনৈতিক ও রাজনৈতিক সুযোগ তিনি হচ্ছে গ্রহণ করেন। সে সময় কিন্তু একটা গ্রেট ডিপ্রেশন দেখা যায়, প্রথম বিশ্বযুদ্ধের ওই সময় একটা মহামন্দা দেখা যায়। হিটলার কিন্তু সেই মহামন্দার সুযোগেও তিনি কিন্তু ক্ষমতায় আসার জন্য তিনি কিন্তু প্রচণ্ড মরিয়া হয়ে যান এবং জনগণের হতাশাকে তিনি কাজে লাগান। তিনি প্রথমে 1930 সালের নির্বাচনে 18% ভোট পান, এবং যেটা হয় 1932 সালের নির্বাচনে কিন্তু তিনি 37% ভোট পান। তার রাজনৈতিক শক্তি বৃদ্ধি পায় এবং কিন্তু তার ভয়াবহ রকমের গণপ্রভাব কিন্তু তিনি দেখা যায়। তিনি 1933 সালে চ্যান্সেলর হচ্ছেন এবং বিরোধীদের তিনি দমন করছেন। তিনি আইনিভাবে একক ক্ষমতা 1933 সালে তিনি ইনাবল অ্যাক্ট দিলেন। ইনাবল অ্যাক্ট দিয়ে তিনি কিন্তু আইনিভাবে একক ক্ষমতা তিনি কিন্তু প্রতিষ্ঠিত করে ফেললেন। এরপরে যেটা হলো যে তিনি কিন্তু জাতিগত নিপীড়ন শুরু করেন। তারপরে হচ্ছে বিশ্বযুদ্ধের পথে তিনি প্রস্তুতি নেওয়া শুরু করলেন, বিরোধীদের দমন করা শুরু করলেন। সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে হিটলার কিন্তু সেই সময় আলোচনায় উঠে আসলেন। এখন হিটলারের নিয়ে এখানে বেশ কিছু প্রশ্ন আছে যেটা আপনারা দেখতে পারেন বলতে এখান থেকে আসলে দেখলে এখান থেকে আসলে প্রশ্ন এর বাইরে আসার সম্ভাবনা কম। এখান থেকে যেটা দেওয়া হয়েছে আপনারা এটা যদি দেখে নেন, হিটলারের কিন্তু বেশ কিছু ব্যাপার ছিল। হিটলার খুব অসাধারণ বক্তৃতা করতে পারতেন। উনি ওনার বক্তৃতা দিয়েই কিন্তু মানুষকে প্রকৃতপক্ষে দেখা যেত যে করতে পারতেন, যে মানুষকে তিনি উদ্দীপিত করতে পারতেন, উজ্জীবিত করতে পারতেন। ওনার বক্তৃতায় কিন্তু অনেক মানুষ সেই সময় এই নাজি দলে গ্রহণ করে, এবং হিটলারের যেটা দলের প্রতীক ছিল স্বস্তিকা চিহ্ন, এবং হিটলারের যে পতাকা ছিল হচ্ছে সাদা এবং রক্তলাল বর্ণ। এখন এই চারপাশে যারা সমর্থক ছিলেন, যদি এখানে আপনাদের মনে হয় যে কোনো তথ্য আপনারা বুঝতে পারছেন না বা কোনো তথ্য বুঝতে আপনারা দেখা যাবে যে সেটুকু নিয়ে গুগল করে ফেললে আপনারা কিছুটা পাবেন। সব কিছু যে সঠিক তা না, কিন্তু এটা সম্পর্কে আইডিয়া পাবেন। আর যদি এমন হয় যে আপনারা কিছু বুঝতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা যদি প্রশ্ন করেন বা পরবর্তী ক্লাসে যদি এটা নিয়ে আগে আলোচনা শুরু করে তারপরে ক্লাস শুরু করতে হয়, সেক্ষেত্রে সেটাও কোনো সমস্যা না। এখানে আপনারা যতগুলো দরকার আছে পাবেন, এবং পরবর্তীতে চলে আসবে হচ্ছে মুসোলিনির উত্থান। তাই পরবর্তীতে মুসোলিনির উত্থান নিয়ে আলোচনা করছি। মুসোলিনির উত্থানে যেটা আছে যে মুসোলিনির যেরকম তিনি ছিলেন, যে তার প্রারম্ভিক জীবনে তিনি শিক্ষক এবং সাংবাদিক ছিলেন, এবং এই সময় তিনি কিন্তু মূলত প্রকৃতপক্ষে এই রাজনৈতিক মতাদর্শে আগ্রহী হন। তিনি প্রাথমিকভাবে সোশ্যালিস্ট পার্টির সদস্য ছিলেন, এবং যেটা দেখা যাচ্ছে যে যুদ্ধ শেষে তিনি মাতৃভূমি নিয়ে তিনি হচ্ছে অসন্তুষ্ট ছিলেন প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণের পরে। যুদ্ধ পরবর্তীতে দেখা যাচ্ছে অর্থনৈতিক মন্দা দেখা যাচ্ছে, বেকারত্ব দেখা যাচ্ছে। তো তিনি তার পরবর্তীতে কিন্তু ফ্যাসিস্ট পার্টি প্রতিষ্ঠা করছেন 1919 সালে। তার লক্ষ্য ছিল যেটা যে রাষ্ট্রকে শক্তিশালী করা, বিপ্লব ও সমাজতন্ত্রকে প্রতিহত করা এবং জাতীয়তাবাদী প্রেরণা তৈরি করা। তার যেটা সমর্থক ছিল মেনলি যুদ্ধজঙ্গী যুবক, ক্ষতিগ্রস্ত মধ্যবিত্ত, অসন্তুষ্ট নাগরিক। তার রাজনৈতিক হাতিয়ার ছিল ব্ল্যাক শার্ট। ব্ল্যাক শার্টরা যারা তার যে সমর্থকরা ছিল, তার যে অন্ধভক্তরা ছিল, তারা কিন্তু ব্ল্যাক শার্ট নামে পরিচিত ছিল, এবং তারা হচ্ছে বিভিন্ন ধরনের সহিংসতা এবং ভয়ভীতি দেখিয়ে মানুষকে পাশে রাখত। এবং মুসোলিনি, যেই কারণে মুসোলিনি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, এবং মুসোলিনির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে মুসোলিনি কিন্তু সর্বপ্রথম যেটা হয় তিনি কিন্তু ফ্যাসিজমের প্রবর্তন করেন। এই ফ্যাসিজমের যে তিনি প্রবর্তন করেন, তিনি হচ্ছে বিভিন্ন গণমাধ্যম নিয়ন্ত্রণ করা শুরু করেন। তিনি রাষ্ট্রর বিভিন্ন ধরনের সাধারণ মানুষের অধিকারকে তিনি কিন্তু প্রতিহত করেন, এবং তিনি ছাড়া আর কোনো রাজনৈতিক দলকে, বিরোধী পক্ষকে পুরোপুরি নির্মূল করে দেওয়া হয়, নিঃশেষ করে দেওয়া হয়। এবং রাজা ও পার্লামেন্টের মধ্যে কিন্তু কৌশলগত সম্পর্ক তিনি কিন্তু এই ফ্যাসিজমের মাধ্যমে তিনি স্থাপন করেন। তো পরবর্তীতে যেটা আসবে, যে অভ্যন্তরীণ বৈদেশিক নীতির, তার কিছু বৈদেশিক নীতি ছিল, এবং সাম্রাজ্য সম্প্রসারণ, তিনি যেটা ইথিওপিয়া আক্রমণ করেন, আলবেনিয়ায় নিয়ন্ত্রণ করেন, জার্মানির সাথে তিনি সম্পর্ক বৃদ্ধি করেন। এটা কিন্তু সবগুলোই কিন্তু মুসোলিনির বৈদেশিক নীতি। পরবর্তীতে যেটা দেখা যাচ্ছে তিনি কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পক্ষ অবলম্বন করে তিনি কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়েন করেন, এবং যেটা করেন যে তিনি বিভিন্ন কৌশলগত চতুরতা এবং তিনি এখানে
পালন করেন। এখন হিটলার আর মুসলিনের মধ্যে যদি পার্থক্য বলি, হিটলার কিন্তু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন, তিনি 2বার নির্বাচন হয়, হিটলার কিন্তু 2বার নির্বাচনে অ্যাটেন্ড করে, হিটলার কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে হিটলার ক্ষমতায় আসেন, যেইটা মুসলিনি কিন্তু সরাসরি হুমকি আর রাজা কর্তৃক কিন্তু তিনি আসলে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এটা কিন্তু হিটলার এবং মুসলিনি এই দুজনের মধ্যে কিন্তু একটা পার্থক্য। এর পরবর্তীতে যেটা আসছে, মুসলিনিকে নিয়ে তার বিষয়ভিত্তিক যে প্রশ্নগুলো আছে, না আপনারা এখান থেকে দেখলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে মূলত ক্লাস এটুকুই ছিল হিটলার এবং মুসলিনির উত্থানের মধ্যে দিয়ে, যেটা আমরা পরবর্তী ক্লাসে আমরা আসলে শেষ করতে পারবো, যেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাতিসংঘের গঠন নিয়ে। এখানে আপনাদের সরাসরি সিলেবাসে নাই, কিন্তু আপনাদের কিছুটা পড়ে নিতে হবে, দেখে নিতে হবে, এবং আমি কিছুটা উল্লেখ করেছি। তার মধ্যে আমি যেটা উল্লেখ করেছি সেটা হচ্ছে যেমন লিগ অফ নেশনস 1920 নিয়ে, এটা সরাসরি আপনাদের সিলেবাসে নাই, কিন্তু এটা আসলে পরীক্ষা এখান থেকে বেসিক কিছু প্রশ্ন চলে আসতেই পারে লিগ অফ নেশনস নিয়ে। আপনার লিগ অফ নেশনসটা একটু আপনারা দেখে নেবেন, এতে আসলে ব্যাপারটা আপনাদের জন্য আরও ক্লিয়ার হয়ে যাবে। রুশ বিপ্লব নিয়ে মোটামুটি যা লেখা হয়েছে সেটা নিয়ে আসলে ভাবা যায় যে সেটা যথেষ্ট আছে। তারপরে যদি আপনাদের মনে হয় তাহলে আপনারা উচ্চ মাধ্যমিকের যে বইটা আছে, আপনারা হচ্ছে ইন্টারের বইটা থেকে আপনারা দেখে নিতে পারেন, বা আপনারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে বইটা আছে সেটা থেকে আপনারা দেখে নিতে পারেন। আশা করছি সেটা ক্লিয়ার হয়ে যাবে। আর সিলেবাসের বাইরে আসলে আমি খুব একটা বেশি অ্যাড করিনি, তারপরও স্ট্যালিন অ্যাড করা হয়েছে, আপনারা স্ট্যালিন সম্পর্কে আপনারা একটু দেখে যাবেন। আর হিটলার আর মুসলিনির উত্থানের সাথে সাথে কিন্তু পরবর্তীতে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আলোচনা হবে, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ব্যাপারটা সেটা কিন্তু আপনাদের জন্য আরও ক্লিয়ার হয়ে যাবে। আর যদি এইখানে এই ক্লাসে এই পিডিএফে কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন আপনাদের বুঝতে সমস্যা, আপনারা কমেন্ট করতে পারেন, আমি তাহলে সেটা অনুযায়ী যথাযথ পরিমাণে আমি হচ্ছে সঠিকভাবে সলিউশন দেওয়ার চেষ্টা করব। এবং ক্লাস আসলে আপনাদের জন্য, আপনারা জানেন ঘটনা, তারপরও আমি একটু হয়তো সংক্ষেপে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যদি কারোর কোথাও কোনো সমস্যা থাকে জানাবেন, এটা নিয়ে আমি নেক্সট ক্লাসে প্রয়োজন হলে আলোচনা করে আমি এটা আরেকটু যেখানে আপনাদের সমস্যা থাকবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।